আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের হাল্কস্ট্রাইক ভার্সিটি এ ইউনিট যে অ্যাডমিশন প্রোগ্রাম আছে সেখানে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা আমাদের জৈব রসায়নের যততম লেকচারটা কমপ্লিট করব সেটা হচ্ছে 14 নম্বর লেকচারে। আমরা জৈব রসায়ন আসলে 13 নম্বর লেকচার থেকে শুরু করছি, মানে যদি আমি স্পেসিফিকভাবে বলি তাহলে আমাদের জৈব রসায়নের এটা আসলে সেকেন্ড লেকচার। এবং ফার্স্ট লেকচারের মধ্যে আমরা তার ইতিহাস, তার হচ্ছে যে মানে বেসিক কথাবার্তা, তার প্রকারভেদ থেকে শুরু করে কার্যকারীমূলক সমগত শ্রেণী, নামকরণ, হ্যান এগুলো জিনিসপাতি আমরা দেখছি অনেকটা। বিক্রিয়া এক্সপোজার আমরা এখনো শুরু করি নাই, ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচার থেকে, অর্থাৎ আমাদের 15 নম্বর লেকচার বা 3rd নাম্বার লেকচার থেকে আসলে বিক্রিয়া এক্সপোজারগুলো শুরু হবে। তার আগ পর্যন্ত আজকে আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই খুবই ভাইরাল একটা পার্ট, যে পার্ট থেকে তুমি একটা কোশ্চেন পাবা ইনশাল্লাহ। সেটা হচ্ছে আসলে যেটা আমরা ওই আগের ক্লাসে লাস্টে একটু শুরু করছিলাম, সেটা হচ্ছে আমাদের আইসোমারিজম বা সমানুতা, সেটাকে আসলে হচ্ছে যে শুরু করব। ওকে, আইসোমারিজম বা সমানুতা সেটাকে আসলে শুরু করব। সো আগের ক্লাসে খুবই বেসিকভাবে আলোচনা করছিলাম। এই লেকচারে আমরা শুরুর অংশে যেটা কাজ করব, যে গাঠনিক সমানুতার যে ভাগগুলো আমরা বলছিলাম সেটাকে আরেকবার রিক্যাপ করাবো। গাঠনিক সমানুতার যে ভাগগুলো সেগুলোকে রিক্যাপ করানোর পরে আমরা যে আমাদের যে স্টেরিও সমানুতা, সেটা আমাদের জ্যামিতিক সমানুতা বা সিস্টেন্স সমানুতা, এবং আরেকটা হচ্ছে আমাদের আলোক সমানুতা বা আমরা যেটাকে বলি হচ্ছে যে অপটিক্যাল আইসোমারিজম, সেটা সম্পর্কে আর কি ডিটেলসে পড়াশোনা করব। ওকে, এবং সমানুতার ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো কীরকম আসে, কীরকমভাবে আমাদের এখানকার উত্তর করতে পারতে হবে, এ টু জেড আলোচনা আজকের এই লেকচারের ভিতরে তুমি পাবা। সমানুতা নিয়ে যদি কারো কোনো প্রবলেম বা ঝামেলা ফেস করে থাকো, আজকের এই লেকচারটা ক্লিয়ার করলে তুমি অ্যাডমিশন রিলেটেড সমানুতার ইনশাল্লাহ সব কোয়েশ্চেন আসলে সলভ করতে পারবা। ওকে, সো চলো তাহলে হচ্ছে আমরা শুরু করি। আমরা সমানুতার প্রকারভেদ বুঝি। আসলে একটা যৌগ দিয়ে দেওয়া থাকলে তাকে আসলে কিভাবে সমানুগুলা কি কি মানে কোন কোন অ্যাপ্রোচে গিয়ে সমানুগুলা বের করতে হয়, এ টু জেড আমরা হচ্ছে যে থিওরি পার্টগুলোর ভিতরে দেখবো এখনকার। সো সমানুতা বা আইসোমারিজম, এটার আমি একটা সংজ্ঞা তোমাকে এখন আসলে সংজ্ঞায়িত করতে চাই। আগে যেটা আমি বলছিলাম বা ওই আগের লেকচারের কিছুটা বলছিলাম ধরো, সেটা আসলে 9-10 লেভেলের একটা সংজ্ঞা, যে আমাদের গাঠনিক সংকেতটা হবে হচ্ছে ভিন্ন আর আণবিক সংকেতটা হচ্ছে একই। আসলে তুমি যখন হচ্ছে ভাই এই যে এরা করবা কি বলে হচ্ছে যে স্টিরিও সমানুতার ভিতরে আমাদের ডায়াস্টেরিওমার দিয়ে রাখছে জ্যামিতিক সমানুতা, এই জ্যামিতিক সমানুতার কাহিনী, অথবা হচ্ছে আলোক সমানুতার যে কাহিনী, এই অংশটা আপাতত তুমি হচ্ছে যে স্টিরিও সমানুতার ভিতরে এই জিনিসটাকে হচ্ছে বাদই রাখো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি এখানে একটু কাজ করে দিই, তুমি এখন আপাতত এইটা নিয়ে চিন্তা করো না, এটা নিয়ে আমি হচ্ছে যে একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সো এটা নিয়ে আমি হচ্ছে যে একটু পরে দেখাচ্ছি। আপাতত এটাকে হচ্ছে যে বাদ রাখো, এটাকে চিন্তা রাখো, এটাকেও চিন্তা রাখো, তারপরে হচ্ছে এটাকে এরকমভাবে রাখো। ওকে, সো আমরা স্টেরিও সমানুতার ক্ষেত্রে জানবো সেটা হচ্ছে আমাদের কি কি স্টেরিও সমানুতা হয়। স্টেরিও সমানু হয় হচ্ছে আমাদের জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতা, আর হচ্ছে আমাদের আলোক সমানুতা। আলোক সমানুতা, এই দুইটার কথা তুমি মাথায় রাখো। আর সমানুতার যে সংজ্ঞাটা আমি তোমাদেরকে দিব সেটা একটু খুব ভালো মতন বুঝো। সমানুতার সংজ্ঞার ক্ষেত্রে আমি তোমাকে যে কথাগুলো বলি সেটা হচ্ছে, সমানু আমরা তাদেরকেই বলবো আণবিক এবং মানে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, এরকম হইতে পারে আবার নাও পারে। মানে এমন হতে পারে যে আণবিক ও গাঠনিক সংকেত একই, আণবিক ও গাঠনিক সংকেত একই হওয়ার পরেও তারা সমানু হবে। কিরকম ভাবে আমি বুঝাচ্ছি। আণবিক ও গাঠনিক সংকেত একই, কিন্তু দুটি যৌগের ভিতরে, যে দুইটা যৌগের কথা বলতেছি, ওই দুইটা যৌগের ভিতরে ভৌত বা রাসায়নিক ধর্মের মিনিমাম একটা পার্থক্য থাকা লাগবে। ভৌত বা রাসায়নিক ধর্মের মিনিমাম একটা পার্থক্য থাকা লাগবে। এই সংজ্ঞাটা তুমি জেনে রাখবে, এই সংজ্ঞাটা হচ্ছে তোমার বড় লেভেলের একটা সংজ্ঞা, ঠিক আছে? সো আমরা বললাম আণবিক বা গাঠনিক সংকেত একই, কিন্তু ভৌত দুটি যৌগের, আসলে দুটি যৌগে, যে দুইটা যৌগ নিয়ে আমরা চিন্তা করতেছি, দুটি যৌগে ভৌত ও রাসায়নিক ধর্মে, ভৌত ও রাসায়নিক ধর্মে অন্তত একটি পার্থক্য থাকা লাগবে, একটি পার্থক্য থাকবে। ভৌত রাসায়নিক ধর্মে অন্তত একটি পার্থক্য থাকবে। বুঝা গেছে? এটাকে আমরা সমানুতা বলবো। এখন আমাদের মেইন পারপাস হচ্ছে ফার্স্ট অফ অল গাঠনিক সমানুতা, এদেরকে আমরা আলোচনা করে ফেলি। শিকল সমানুতা, শিকল সমানুতার কথা বলছিলাম, যে একটা যৌগ, একটা ধরো ন্যাচারাল যৌগ বা লম্বা একটা শিকল, এই শিকল থেকে যদি আমরা তার ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি, সেটাই হচ্ছে তার শিকল সমানুতা বা গাঠনিক সমানুতার মধ্যে যেটা শিকল সমানুতা বা চেইন সমানুতা। অবস্থান সমানুতাটা কেমন? কার্যকরী মূলকের অবস্থান 1 নাম্বার কার্বনে আছে, 2 নাম্বারে আছে, তাহলে 2 নাম্বারে থাকা যৌগটা অবভিয়াসলি ইউপ্যাক নামটা ভিন্ন হয়ে যাবে। ওই সমানুতাটাকে আমরা বলবো আসলে কি, আমাদের অবস্থান সমানুতা। উদাহরণ সহ তো আগের লেকচারেই হচ্ছে যে দেখেছিলাম, দ্যাটস দেখি নাই, এখানে আর প্রয়োজন নাই। এখন এইটারই ওই যে অবস্থান সমানুতা, ওই অবস্থান সমানুতা যদি আমাদের হয় হচ্ছে, বলা হয়েছিল ভাইয়া 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন,
যদি হয় হচ্ছে ভাই কিটোন, এবং যদি হয় হচ্ছে আমাদের ইথারে, এই তিনটা ক্ষেত্রে যদি হয় তাহলে সেটাকে আমরা স্পেসিফিক্যালি কি নাম দিব? মেটামারিজম বলবো। স্পেসিফিক্যালি কি নাম বলবো বলো? এই তিনটা ক্ষেত্রে যদি হয় তাহলে স্পেসিফিক্যালি সেটার নাম আমরা মেটামারিজম বলবো, অবস্থান সমানতা যদি এই তিনজনের ক্ষেত্রে হয়। আচ্ছা, কার্যকারীমূলক সমানতাটা কি? স্বতঃস্ফূর্তভাবে আরেকটা কার্যকারীমূলকে পরিণত হওয়া, যেমন CH3, আমি একটু পরেই দেখাবো আর কি, CH2OH, এই যে ইথানল এটা, আর এই যে যেটা বললাম CH3O CH3, এই যে এটা দেখো কি, এটা হচ্ছে ইথার, এই যে ইথানল আর ইথার, দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেন হচ্ছে সেম। তাহলে এখানে কার্যকারী মূলকটা আসলে কি? এখানে যেমন কার্যকারী মূলকটা হচ্ছে আমাদের অ্যালকোহলীয় গ্রুপ, এখানে হচ্ছে অক্সিজেন গ্রুপ, বোথ আর ডিফারেন্ট, মানে ইথার গ্রুপ, এই যে ডিফারেন্ট জিনিস সেটা। ওই কার্যকারী মূলকটার টটোমারিজম আসলে তাদেরকে বলি, কার্যকারী মূলক সমানতার একটা বিশেষ মানে বিশেষ অবস্থা। ওই বিশেষ অবস্থা আসলে কারা? যারা হচ্ছে আমাদের কিটোইনল অবস্থায় থাকে তারা। কিটোইনল অবস্থার নামটা কি আসলে? কিটোইনল। কিটোইনল অবস্থায় যারা, তাদেরকে আমরা বলতেছি কি আমাদের কার্যকারীমূলক সমানতার একটা। ক্লিয়ার? আশা করি ধরতে পারছো। ওকে, এরপরে আমাদের মেইন একটা পারপাস, এই জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা ভিভিআইপি একেবারে দিয়ে লিখে রাখতে পারো। এখানে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন দেখিয়ে দিচ্ছি সবার সাধারণ সংকেত। ধরো আমি তোমাকে একটা যৌগ দিয়ে দিলাম এরকম C10H22, এই যে একটা যৌগ দিয়ে দিলাম, দিয়ে বললাম যে তুই বাবাজি এবার বাইর কর এই যৌগের যতগুলা হচ্ছে সমান হওয়া সম্ভব। সেইটা আসলে তোমার জন্য কি বলবো, অনেক বেশি প্যারার হয়ে যাবে, অনেক বেশি প্যারার হয়ে যাবে। কেন? কারণ যৌগের সংকেত যত বড় থাকবে, কার্বন সংখ্যা যত বেশি বড় হবে, তত আসলে তোমার জন্য সেটা সলভ করা মানে প্যারা হয়ে যাবে বলবো কি, তত বেশি হচ্ছে যে তোমাকে আসলে কি করতে হবে, সেখানে ইফোর্ট দিতে হবে। কারণ এই যে অ্যালকেন, এটা আসলে কার সংকেত লিখছি? আসলে একটা অ্যালকেনের। অ্যালকেন যৌগটা আসলে কি কি সংকেত দিবে, কি কি সমাণু দিবে? মেইনলি বেশ কিছু সমাণু দিবে। কি কি দিবে সেটা আমি এখানে লিখে রাখছি। অ্যালকেন, অ্যালকেন কি কি দিবে সেটা হচ্ছে যে এখানে লিখে রাখা আছে। সো আমি তোমাকে এটা দেখাচ্ছি বা বুঝাচ্ছি, তুমি বুঝতে পারবা। অ্যালকেন মেইনলি তোমার যেই সমাণুগুলো দেয়, যেই মানে এরা অ্যালকোহল আর ইথার তো হচ্ছে যে পরস্পরের সমাণু, এটা তো তুমি বুঝছো আশা করি, এটার জন্য আলাদা রকম ভাবে লাগবে না। এটা হচ্ছে এরকম অ্যালকোহল আর ইথার। এই যে অ্যালকেন মানে এখানে যদি CnH2nO হয় তাহলে হবে হচ্ছে অ্যালকোহল আর ইথার, এমন বোঝাচ্ছে। অ্যালকেন যদি থাকে, এই যে দেখো ভালো করে, অ্যালকেন যদি থাকে তাহলে ওর মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যে শিকল সমাণুগুলো, মানে ব্রাঞ্চ তৈরি হওয়ার যে সমাণুগুলো, সেই সমাণুগুলো আমি হচ্ছে উদাহরণে গেলে তখন তোমাকে আরো বেশি ক্লিয়ারলি দেখাচ্ছি। এখানে দেখো কাদেরকে বোঝাচ্ছে, CnH2, এটা কি অ্যালকিন না? অ্যালকিন হলে মানে এরকম টাইপের সংকেতটা থাকলে সেটা অ্যালকিন হবে, অ্যাজ ওয়েল অ্যাজ চাক্রিক অ্যালকেন হবে। ধরে নাও হচ্ছে আমি C3H6 দিলাম, এটা আসলে কি একটা অ্যালকিন, CH3 CH ডাবল বন্ড CH2, এরকম হবে হচ্ছে এটা অ্যালকিনের সংকেতটা, ডাবল বন্ড। এটা কি? প্রোপিন এক বা প্রোপ এক ইন। তুমি ডাবল বন্ডটা যদি এখানেও দাও তাও আলটিমেটলি কোনো চেঞ্জ নাই, এটা প্রোপ এক ইনই থাকবে। তাহলে এটার সমানু হচ্ছে এটা একটা, এবং এটাকে আরেকটা এরকম ভাবে লেখা যায়, দেখো CH2, এই যে চাক্রিক অ্যালকেন বলতেছে না, সাইক্লোপ্রোপেনও লেখা যায়, এই যে এটাও তো হয়। এখানেও কার্বন হাইড্রোজেন অক্সিজেন, মানে অক্সিজেন তো নাই, কার্বন হাইড্রোজেন সংখ্যা তো সেম সেম না? তার মানে এই যে এরকম ভাবে হইতে পারে। এখন এটার আসলে কোনো শিকল করা সম্ভব না, বাট কার্বন চেনটা যদি বড় হতো তাহলে আরো বেশি শিকল আনা যেত না? শিকল আনা যেত, তখন আমাদেরকে সেরকম ভাবে চিন্তা করতে হতো। আবার কার্বন চেনটা যদি বড় হতো তাহলে আমরা ডাবল বন্ডের অবস্থানে কিন্তু চেঞ্জ করতে পারতাম, তখন সেরকম ভাবে চিন্তা করতে হতো। এই যে এই বিষয়গুলোর কথা বলতেছি, দ্যাটস আমি বললাম যৌগ যত বড় হবে তত দেখবা তার ভিতরে কমপ্লেক্সিটিগুলো বাড়তে থাকে। ওকে, আচ্ছা এখন আসো CnH2n-2, এই যৌগটা যেটা CnH2n-2, এটা কিসের সংকেত? অ্যালকাইনের সংকেত। সো এটার জন্য প্রিলিমিনারি অ্যালকাইন হবে, এরপরে চাক্রিক অ্যালকেন হবে, চাক্রিক অ্যালকেন, আবার দ্বিচাক্রিক অ্যালকেনও হইতে পারে। চাক্রিক অ্যালকেনের পরে দ্বিচাক্রিক অ্যালকেন, তারপরে ডাইন মানে হচ্ছে ডাবল মানে দুইটা ডাবল বন্ড থাকবে, একটা ট্রিপল বন্ডের বদলে দুইটা ডাবল বন্ড দিয়ে থাকবে, তারপরে আবার চাক্রিক অ্যালকেন, ওর ভিতরে আবার চাক্রিক অ্যালকেন যেতে পারে। এগুলা আমরা মানে এটা তুমি হচ্ছে যে একবারে শুনে হয়তো বা বুঝতেছো না, যখন উদাহরণগুলো করবো বা বুঝবো তখন তোমাকে আরো বেশি ক্লিয়ারলি বুঝাতে পারবো। মানে এটা তোমাকে আসলে আইডিয়া দেওয়া হচ্ছে যে তুমি সংকেতগুলো পাওয়ার পরে কোন অ্যাপ্রোচে আগাবা সামনের দিকে, কোন ভাবে হচ্ছে যে সামনের দিকে নিয়ে যাবা। এগেন যদি আসো, এই যে দেখো CnH2nO, দেখো আমি এটা তোমাকে একেবারে ক্লিয়ারলি বলি, সিম্পল একটা অক্সিজেন থাকতে পারে তখন দুই ধরনের হচ্ছে সংকেত হয়। CnH2nO, এটা যেটা মানে একটা অ্যালকিনের সাথে, দেখো এটুকু এই প্রথম পোর্শনটুকু আসলে কি, এখানে এটা কি আসলে একটা অ্যালকিন না? একটা অ্যালকিনের সাথে একটা জোর করে কি ঢুকায় দেওয়া হয়েছে, অক্সিজেনকে ঢুকায় দেওয়া হয়েছে। যখন এটা হয় তখন এটার আসলে সমাণু হয় হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড আর কিটোন হয় হচ্ছে তার সমাণু। অ্যালডিহাইডও থাকবে সেটার একটা, এবং কিটোন থাকবে যদি মানে এখানে আমাদের N বা কার্বন সংখ্যা, এই কার্বন সংখ্যাটার মানটা অ্যালকিন প্লাস হচ্ছে অক্সিজেন, সিম্পল এরকম ভাবে যদি থাকি, কার্বন সংখ্যা গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3 হইলে সেটার একটা কিটোন থাকবে, এবং কিটোন যদি কখনো থাকে তাহলে সেটার অবভিয়াসলি একটা ইনলও থাকবে, মানে অ্যালকিনের অ্যালকোহলও থাকবে, অ্যালকিনের অ্যালকোহলও থাকবে, এই যে অ্যালকিনের অ্যালকোহল। আবার অ্যালকিনের অ্যালকোহল থাকলে সেটা চাক্রিক অ্যালকোহল হইতে পারে, আবার চাক্রিক ইথারও হইতে পারে।
মানে বাড়তে থাকবে জিনিসটা, যত বড় হতে থাকবে বাড়তে থাকবে, ব্যাপারটা এরকম। আর যদি ওই যে একটু আগে যেটার ভিতরে ছিল, যদি দেখা যেত যে CnH2n মানে একটা অ্যালকেনের সাথে H2n+2O এরকমভাবে যদি একটা সিঙ্গেল অক্সিজেন কোথাও পাও, মানে এটা কি আসলে একটা অ্যালকেনের সাথে একটা অক্সিজেন, যেটা হচ্ছে যে আগের চ্যাপ্টারে এই জায়গাটার ভিতরে এখানকার ভিতরে বোঝাচ্ছে। সো অ্যালকেনের সাথে হচ্ছে আমাদের অক্সিজেন, অ্যালকেন প্লাস হচ্ছে আমাদের অক্সিজেন, অ্যালকেনের সাথে যদি একটা অক্সিজেনকে প্রবেশ করানো থাকে, যদি এইরকম কোথাও পাও, তখন এখানে আসলে কি ঘটে সেটা যদি আমি একটু দেখাতে চাই তোমাকে, তাহলে হচ্ছে আমি তোমাকে বলবো যে অ্যালকেনের সাথে যদি কখনো অক্সিজেন থাকে, তাহলে এখানে হবে হচ্ছে এটার দুইটা, একটা হবে হচ্ছে ভাইয়া অ্যালকোহল হবে এটা, হ্যাঁ। এবং কার্বন সংখ্যা বা এন এর মানটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 2 হয় তাহলে সেটার একটা ইথারও থাকবে। এই হচ্ছে এখানকার আলোচনা, বুঝা গেছে না? ওকে, চলো কোশ্চিন কিছু সলভ করি। একটা মোটামুটি রিসেন্ট ইয়ারের 21-22 সেশনের একটা কোশ্চিন। এই কোশ্চিনটা আমাদেরকে বলতেছে C5H12 যৌগটির গাঠনিক সমাণু কতটি? গাঠনিক সমাণু C5H12 এটা কি আসলে একটা অ্যালকেন না? তো আমরা প্রথম যে সমাণুটা আসলে ড্র করার চেষ্টা করি সেটা হচ্ছে অ্যালকেনটাকে ড্র করে ফেলি, CH2 C3। এগুলো কিন্তু যতটা পারবা প্র্যাকটিসের উপরে, এই যে তুমি আজকে এটা প্র্যাকটিস করলা, তুমি C6টা পর্যন্ত প্র্যাকটিস করলা, বা অ্যালকেনের ক্ষেত্রে আসলে এটার হচ্ছে সিরিয়ালও দেওয়া হয়। যেমন মানে তুমি ভার্সিটি ইউনিট প্রিপারেশন বইটা খুললো, অথবা তোমার কাছে যেই বইয়ের কপি আছে সেই বইটা খুলো, ওখানে দেখবে এটা দেওয়া আছে আর কি, ওরকম ভাবে তুমি করতে পারো। আচ্ছা, এটা ধরো একেবারে ডিরেক্ট কোনো চেইন টেন কিছু না, এটা হচ্ছে এন পেন্টেন। এখন আমি একটু চেইন ক্রিয়েট করি, CH, এই যে দেখো এটাকে আমরা বলতেছি 2-মিথাইল বিউটেন বলতে পারি এমন। আবার আরেকটা চেইন ক্রিয়েট করা যায়। এখন তুমি এটাকে এই 2 নাম্বার কার্বনে দাও, অথবা হচ্ছে এই দিক থেকে 2 নাম্বার কার্বনে দাও, আলটিমেটলি কিন্তু এটা 2-মিথাইল প্রোপেনই থাকবে, মানে বিউটেনই থাকবে এটার নাম। এবার এটাকে এরকম করতে পারি আমরা, CH3, এটা করলাম আমরা, সেটা হচ্ছে 2,2-ডাইমিথাইল প্রোপেন। 2,2-ডাইমিথাইল প্রোপেন, এই তিনটা ছাড়া কি আর তৈরি হওয়া সম্ভব এখানে? উত্তরটা হচ্ছে না। তার মানে আমাদের হয়ে গেল হচ্ছে কয়টা? এটা হচ্ছে 2 নাম্বারটা, এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা। তোমরা রাইট আনসারটা কয়টা ভাই? 3টা। কথা কি বোঝা গেছে? 3টা। ওকে, সো এই অ্যাপ্রোচগুলো দিয়ে তোমাকে আগাতে হবে। C5H12 এর আণবিক সংকেত দ্বারা কতগুলি স্বতন্ত্র যৌগকে প্রকাশ করা যায়? কয়টাকে? 3টাকে। এখনই তো করলাম, মাত্রই তো করছি, এটা 20-21 আসা রাবিতে 3টা। ওকে, সো তোমাকে আরও আমি হচ্ছে যে অ্যাপ্রোচগুলো দেখাই কিরকম ভাবে আগাতে হবে। দেখো এখানে কি বলে, CH3CH2CH ডাবল বন্ডটা হচ্ছে কি 1 নাম্বার কার্বন, এটাকে আমরা কি বলবো? বিউট 1 ইন বা বিউটিন 1 বা 1 বিউটিন, বিউট 1 ইন এমন আমরা বলতে পারি, বিউট 1 ইন এমন বললাম। এই যৌগটাকে আমরা কি বলবো বলো তো? বিউট 2 ইন। এটা কি তার পজিশনটা চেঞ্জ হচ্ছে না? এবং পজিশনটা কি, এটা কি ওই আমাদের মেটামারিজম আমরা বলতে পারতাম? এটা তো অবস্থান তো বুঝতেছি, এটা অবস্থান দিবা নাকি মেটামারিজম দিবা? মেটামারিজম দিব। অবস্থানের কি স্পেসিফিক ওই 3 জনকে, কোন 3 জনের কথা? ওই যে বলে দিয়েছিলাম ক্লাসের শুরুতে একেবারে, কে? একটা ছিল হচ্ছে আমাদের মানে 2 ডিগ্রি অ্যামিন, তারপরে হতে পারে হচ্ছে যে আমাদের কিটন, এবং আরেকটা হচ্ছে আমাদের ইথার। এই 3টা ছাড়া বাকি যত সকল অবস্থান, অ্যালকোহলের অবস্থান দিয়েও তো অবস্থান হইতে পারে। যেমন আমি তোমাকে বলি, এই যে দেখো CH3CH2OH, এটা কি আমাদের প্রোপানল। আমি যদি এটাকে এরকম বলি, CH3CHOH CH3, এটা কি আমাদের 2 প্রোপানল বা প্রোপ টু অল বা প্রোপানল 2, হোয়াট এভার ইট ইজ। আলটিমেটলি এই দুইটা কি আমাদের মানে সমানুত, কিন্তু এটা কি তার অবস্থান সমানু না? এটা হচ্ছে 1 নাম্বার কার্বনে ছিল, এটা 2 নাম্বার কার্বনে আছে, এটা কি তার অবস্থান সমানু? এটা কি আমরা মেটামারিজম বলবো? না, মেটামারিজম হচ্ছে স্পেসিফিক ওই 3টাতে, ওই 3টার ভিতরে অ্যালকিনও না, এটাও না। তার মানে রাইট আনসারটা কি আমাদের? অবস্থান সমানুতা। দেখো অবস্থান সমানুতা, বুঝা গেছে? ওকে, নেক্সট কোশ্চেনে চলো। C5H8 সংকেতকে কতগুলো অ্যালকাইন সম্ভব? আমাকে অবভিয়াসলি স্পেসিফিকভাবে অ্যালকাইনই বানাতে হবে। চলো যদি একটু খুঁজে বের করার চেষ্টা করি, একটু আগের কোশ্চেন, বাট আমাদের এটাই হচ্ছে আমাদের প্র্যাকটিস করার জায়গা। দেখো CH3, তারপরে হচ্ছে তুমি এবার নাও CH2, 5টা কার্বন যুক্ত না, তাহলে CH2C ট্রিপল বন্ড CH, এটা আমরা একটা দিলাম, এমন দিছি একটা, CH একটা হয়েছে আমার। দেখো 8টা, ঠিক আছে, ওকে ডান, হয়েছে না? হয়েছে। এইটা আমাদের একটা আসলো, এটা আমাদের অ্যালকিন। এই অ্যালকিনটাকে আমি 2 নাম্বার পজিশনে দিতে পারি, তাহলে আরেকটা অ্যালকিন হবে, ওটা আমার পজিশনটা আমি পরে যাব, যখন আমি এখানে ফিক্স পজিশন রেখে এখানে শিকল বানানোর চেষ্টা করব, হয় কি না? হয়, একটা হয়। দেখো কেমনে হয়, এই যে দেখো CH3CH3, এটা হচ্ছে ট্রিপল বন্ড CH, দেখো তো এটা হয় না?
এটা হয় না, এটাও তো হয়। আমি কি 1 নম্বর পজিশনেই রাখছি অ্যালকাইনটাকে, তারপরে আমি এটাকে এটার নামটা আমরা কি পড়তে পারি, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2, এটা হচ্ছে 3, 3 মিথাইল বিউট 1 ইন বলা যায় না এটাকে, বাট এটার নাম কি ছিল, এটার নাম ছিল পেন্ট 1 ইন, এটা হচ্ছে 3 মিথাইল বিউট 1 ইন বলা যায়, আশা করি বলা যায়। ওকে, এরপরে আমি চলে যাব হচ্ছে, এটা আমাদের 2 নাম্বার। এরপরে আর কিন্তু শিকল বানানো সম্ভব হয় না, আর যায় না। এরপরে চলে যাব হচ্ছে, দেখো আর তুমি হচ্ছে যে শিকল টিকল বানাতে পারবা না। এরপরে চলে যাব আমি এটার পজিশন চেঞ্জ করব। এটার পজিশন তো আমি অলরেডি এটা 1-এ দিছি, 2-এ দিতে পারি, 3-এ তো দিতে পারি না, কারণ 3-এ দিলে আমি এদিক থেকে কাউন্ট করে 2-এ চলে যাব। তাহলে আমরা নিব হচ্ছে 2-এ দিব এবার, CH 2 C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড CH3, এমন হওয়া সম্ভব, এটা একটা হওয়া সম্ভব। এখন কথা হচ্ছে এইটার কি মানে এইটার কি তুমি কোনো শিকল বানাতে পারবা কিনা, উত্তরটা হচ্ছে না, এটা শিকল বানানো সম্ভব নয়। এটার কি শিকল বানানো সম্ভব, উত্তরটা হলো না, এটার শিকল বানানো সম্ভব নয়। কিন্তু এইটাকে দেখো তো, এই জায়গাতে যদি আমরা খালি এই ট্রিপল বন্ডটা এইখানে নিয়ে চলে আসি, এটা কি নিয়ে আসা সম্ভব না, সম্ভব না, কারণ ওখানে ট্রিপল বন্ড হইলে এই হাইড্রোজেন ধরো হলো না, বাট ওখানে ট্রিপল বন্ড, এটা 4টা 5টা বেশি হয়ে যাবে, হওয়া সম্ভব না। তার মানে আলটিমেটলি এই কয়জনকেই পাচ্ছ তুমি, এই কয়জনকেই পাচ্ছ, এই 3টার বাইরে আর হওয়া সম্ভব হচ্ছে না, তার মানে এটা আর হবে না, এটা হবে না। তোমার রাইট আনসার কিটা, এই যে এই 3টে। দেখো আর কিন্তু তুমি কম্বিনেশনই বানাতে পারছো না, আর অ্যালকেনের কম্বিনেশন আসবে না। তোমাকে কিন্তু বলছে শুধুমাত্র অ্যালকাইন সম্ভব, তুমি অ্যালকাইন থেকে আরো যদি এটাকে বানাতে চাইতে, এটা কিন্তু চাকলিক অ্যালকিন সম্ভব, তারপরে ডাই অ্যালকিন সম্ভব, ওগুলাতে কিন্তু আমার যাওয়া লাগবে না। যদি বলতো যে কতগুলো সমানো সম্ভব, তাহলে ওগুলা চিন্তা করতে হতো। অ্যালকাইন এই 3টাই সম্ভব, মানে রাইট আনসারটা কি, সি। দেখো রাইট আনসার হচ্ছে সি। 2-মিথক্সিপ্রোপেন 2-মিথক্সি, এই যে অ্যালকোক্সি অ্যালকেন, এটা আসলে কিসের নাম বলছিলাম ভাই, ইথারের। এটা একটু মাথায় রাখো ভালো করে, ইথারের নামটা হয় কি আসলে, অ্যালকোক্সি অ্যালকেন। ইথারের নামকরণটা কেমন হবে, অ্যালকোক্সি অ্যালকেন, এটা হবে হচ্ছে ভাইয়া ইথারের নাম। ওকে, অ্যালকোক্সি অ্যালকেন কেমনে, এই যে দেখো CH3 CH2 O CH3, এই যৌগটার নাম তুমি কি বলবা, যেদিক থেকে কাছে সেদিক থেকে নিবা, এদিক থেকে কাছে না, কাছে, মানে ও এবং ও এর সাথে হচ্ছে যে একটা, ওই যে এটাই হচ্ছে আমাদের সেই অ্যালকোক্সি গ্রুপ, এটাকে আর দিয়ে দাও, অক্সিজেনের আরেকটা হাত অপূর্ণ থাকবে, এটা আমাদের কি অ্যালকোক্সি গ্রুপ। এটা যদি মিথেন হয় মিথক্সি, এটা যদি ইথেন হয় ইথক্সি, এটা যদি প্রোপেন হয় প্রোপক্সি। তুমি যদি এদিকটা কাউন্ট করতে, তাহলে 2 কার্বন ছিল, ওটা নিব না আমরা, যেদিক থেকে কম কার্বন সেদিক থেকে আমরা কাউন্ট করব। এবার এখানে বলছে 2-মিথক্সিপ্রোপেন, এই 2-মিথক্সিপ্রোপেন দেখতে আবার কেমন জানো, একটু আবার ভিন্ন, কেমন দেখো, এই যে CH3 CH এই 2-মিথক্সিপ্রোপেন দেখতে হচ্ছে ভাই এরকম, এটা হচ্ছে 2-মিথক্সিপ্রোপেন। এখন এই জায়গাটাতে এই যৌগটাকে আমি যদি এমনে না লিখে এমনে লিখতাম, তাহলে তোমার কাছে চেহারাটা লাগতো দেখতে তার এই যে এক্স্যাক্টলি এরকম। এরকমও তুমি এটাকে দেখতে পারো, বা এরকমই চিন্তা করতে পারো। এই যৌগটাকে তখন তুমি কিভাবে পড়বা, তুমি তো পড়তেছো যে ভাই এইটাকেই তো আমি হচ্ছে যে আমাদের অ্যালকোক্সি পড়বো, মানে মিথক্সির পরে এইটুকুর নামকরণ কিভাবে করবো, এটুকুর নামকরণ করার সহজতম উপায় হচ্ছে যে এইটুকুকে তুমি অ্যালকেন হিসেবে চিন্তা করবা, এ পার্টটুকুই হচ্ছে তোমার আলাদা একটা অ্যালকেন। তাহলে অ্যালকেনের 1 2 3 এটা তোমার একটা সাব গ্রুপ হয়ে গেল, কি ওই যে উপপদ বা আমাদের প্রিফিক্স হিসেবে কাউন্ট হয়ে যাবে। তাহলে এটা আসলে কি প্রিফিক্স, মিথক্সি না প্রিফিক্সটা, মিথক্সি। তাহলে 1 2 3 কত নম্বরে আমার মিথক্সি আছে, 2-মিথক্সি, তাহলে 2-মিথক্সিপ্রোপেন, এটাই তো এই যৌগটা 2-মিথক্সিপ্রোপেন। এই 2-মিথক্সিপ্রোপেনের মেটামার কোনটা, ওই যে তুমি জানো না অবস্থান সমানুতা যদি কার ক্ষেত্রে হয়, ওই যে ওই ইথারের ক্ষেত্রে হয়, তাহলে সেটাকে মেটামার বলা যায়। সো এটাই তো ঘটলো, অবস্থান সমানুতা ঘটলো, আবার কার ক্ষেত্রে ঘটলো, এই যে আমাদের এই ইথারের ক্ষেত্রে ঘটলো, তাহলে তো অবশ্যই এটাকে আমরা ওই মেটামারই বলবো। তো এটার মেটামার আসলে কি, দেখো 3 কার্বন যুক্তটা কি মেটামার হবে, আসে তো এখানে আমাদের টোটালে 4টা কার্বন, এটা ভুল। এটা কি আসলে কোনো যৌগ, ভুল। ডাবল বন্ড কই থেকে আসলো ভাই, অক্সিজেন 2টা কই থেকে আসলো, নাই। এই যে 4 কার্বন যুক্ত, এটাকে কি বলবো আমরা, ইথক্সি ইথেন, তার মানে রাইট আনসারটা কি, এই যে সি। এটা তো না, এটা 2 কার্বন যুক্ত হয়ে আছে, রাইট আনসার কোনটা বুঝছো, ইথক্সি ইথেন। দেখো তুমি যদি আসলে এই যৌগটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারো এটার নাম থেকে, তার মানে সেটার উত্তর বের করা তোমার জন্য ডাল ভাত। নেক্সটটা কি বলে, C3H6O আণবিক সংকেত দ্বারা সম্ভাব্য কার্যকারী মূলক সমাণু কয়টি, কার্যকারী মূলক সমাণু C3H6O, এটা কি একটা ওই যে এরকম না, CnH2nO, মানে একটা অ্যালকিনের সাথে জোর করে ঢুকানো আছে, তার মানে এটা কি, তার মানে হচ্ছে এটা আমার অ্যালডিহাইড হবে। কার্বন সংখ্যা অ্যালডিহাইডে যদি আমাদের 3 সংখ্যা বা তার বেশি থাকে, তার মানে সেটা কিটোন হবে, কিটোন থাকলে সেটার একটা ইনলও হবে, সবগুলো কিন্তু কার্যকরী মূলকই হচ্ছে। তার মানে হোপসো এটা 3টা হবে, আসলে হোপসো এটা 3টা হবে। কিভাবে 3টা হচ্ছে চলো আমি দেখাই দিই।
আচ্ছা, কার্যকারীমূলক সমানতা যদি আচ্ছা থামো আগে শেষ করি। দেখো C3H6O, CH3 CH2 CHO, দেখো একটা অ্যালডিহাইড, 3 কার্বনযুক্ত একটা অ্যালডিহাইড। এটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন সংখ্যা ঠিক আছে না? ঠিক আছে। এটার আরেকটা কি আমরা লিখতে পারি? CH3 C ডাবল বন্ড O CH3। এটা কি আসলে? এই দুটো হচ্ছে তার কার্যকারীমূলক সমানতা। কার্যকারীমূলক সমানতা। আর আমাকে কিন্তু এখানে বলেই দিছে কার্যকারীমূলক সমাণু কয়টি হবে। এখন এই কার্যকারীমূলক থাকলে এর তো একটা টটোমারিজম থাকে। টটোমারিজমটা কি আমার এই উত্তরের ভিতরে অন্তর্ভুক্ত? উত্তরটা হচ্ছে না। আমি টোটাল সমাণুর কথা বলছিলাম 3টা। আসো আমি আবারও ক্লিয়ার করি। এটার টটোমারিজমটা কেমন? CH3 COH ডাবল বন্ড CH2, একটা অ্যালকিনের অ্যালকোহল। অ্যালকিনের অ্যালকোহল। টোটাল সমাণু হচ্ছে তার 3টা, বাট কার্যকারীমূলক সমাণু কয়টা? এটা, এই যে এটা এই দুইটা হচ্ছে তার কার্যকারীমূলক সমাণু। তার মানে রাইট আনসারটা কি? কার্যকারীমূলক সমাণু হচ্ছে আমার 2টা। কার্যকারীমূলক সমাণু আমার কয়টা ভাইয়া? 2টা। তার মানে রাইট আনসার এখানে 2। টোটাল 3টা, কার্যকারীমূলক সমাণু হচ্ছে 2টা। বুঝা গেছে আশা করি। টটোমারিজম প্রদর্শন করবে নিচের কোনটা? অ্যালকিনের অ্যালকোহল যেটা, সেটাই টটোমারিজম প্রদর্শন করবে। অথবা তুমি বলতে পারো হচ্ছে যেটা আমাদের 3 কার্বন, মানে যে কোনো একটা যদি কিটোন থাকে সেটা আমার টটোমারিজম প্রদর্শন করবে। প্রোপানন, কিটোন, এই যে এটাই প্রদর্শন করবে। প্রোপিন, প্রোপানল, প্রোপানোইক অ্যাসিড দরকারই না এগুলোতে। প্রোপাননটা কি? কিটোন না? এই যে মাত্রই দেখছিলাম প্রোপানন, CH3 C ডাবল বন্ড O CH3, এটাই কিন্তু প্রোপানন। এটা টটোমারিজম ফর্মটা কেমন হয়? ওই যে অ্যালকিনের অ্যালকোহল, CH3 COH ডাবল বন্ড CH2। এখানে কি ঘটছে আসলে? এই অক্সিজেন তার তীব্র তড়িৎ-ঋণাত্মকতার জন্য, মানে অক্সিজেন এখান থেকে একটা হাইড্রোজেন দিছে, মানে এখান থেকে মেইনলি এটাতে যায়, এখান থেকে মেইনলি এটাতে যায়, আবার এটা থেকে এটাতেও যায়। সো এখানে দেখো যে একটা ডাবল বন্ড এ নিয়ে নেয় আর এই হাইড্রোজেনটাকে এই কার্বনকে দিয়ে দেয়, এই ঘটনা ঘটে। তাহলে এটা তৈরি হয়ে যায়। রাইট অ্যান্সার প্রোপানন। নেক্সটটা কি বলে? কোনটি গতিশীল কার্যকারীমূলক সমাণু? গতিশীল কার্যকারীমূলক সমাণু মানে কি? টটোমারিজম। টোটো কোথায় আছে দেখো? টোটো কই থাকবে? ওই যে তোমার এই যে এই CnH2nO এরকম ফরম্যাট হইতে হবে, আর কার্বন সংখ্যা 3 বা তার বেশি হওয়া লাগবে, সেটাই তো বলছিলাম। তাহলে সেটার একটা কিটোন থাকবে, কিটোন থাকলে তার একটা কি থাকবে? টটোমারিজম থাকবে। এমন। সো কোথায় আছে এটা? এটা কি এখানে আছে? না। এখানে কি CnH2n হচ্ছে? না। এখানে হচ্ছে। তার মানে রাইট আনসার হচ্ছে এইটা। দেখো এটা তো হবেই না, কারণ এটা হচ্ছে 2টা অক্সিজেন যুক্ত। 2টা অক্সিজেন মানে সেটা কখনো অ্যালডিহাইড, অ্যালকোহল, ইথার বা কিটোন এরা না। কি সেটা আসলে? এটা হবে হচ্ছে হয় অ্যাসিড না হয় অ্যাস্টার, এরকম। এখানে তো হচ্ছে অন্য কিছু আছে। তার মানে রাইট আনসার কি? বি। রাইট আনসার হচ্ছে বি। নেক্সটটা C3H8O, এটার কয়টি সমাণু হওয়া সম্ভব? C3H8O দেখো এটা আসলে একটা অ্যালকেনের সাথে জোর করে অক্সিজেন ঢোকানো হয়েছে, মানে অ্যালকোহল এবং ইথার হবে। সো এটা যুক্ত একটা অ্যালকোহল যদি আমরা লিখে ফেলি প্রথমে, CH3 CH2 CH2OH। দেখো এটাকে কিন্তু চাইলে খুব এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন সংখ্যা দেখো 8টাই হয়েছে। এটাকে যদি চাইতো তাহলে এরকম ভাবে লিখতে পারতো কিন্তু C3H7OH, কিন্তু এরকম ভাবে লিখলে তুমি তো বুঝে যাবা যে এটা আসলে অ্যালকোহল। ওরা তো চায় না যে তুমি বুঝো, বুঝছো? দ্যাটস ওয়াই আমাদেরকে এটা মনে রাখতে হবে আগে থেকে যে এটা আসলে কীরকম ফরম্যাটে এবং জিনিসটা আসলে কি। ওকে না? আচ্ছা, তো যদি এমন হয়, এবার যদি আমরা এটাকে একটু মানে চিন্তা করি, এটার কি কোনো আসলে শিকল বানানো সম্ভব? না। তবে হাইড্রোক্সিলের অবস্থানটা চেঞ্জ করা সম্ভব। CH3 CH, যেহেতু টোটালি অ্যালকোহল চাইছে, CH3 এমন হইল। ওকে, এই দুইটাই হাইড্রোক্সিলের অবস্থান চেঞ্জ করে আর বেশি হওয়া সম্ভব না এখানে। এবার এটার একটা আসলে কি তৈরি করা সম্ভব? ভাইয়া কিটোন তৈরি, মানে সরি ইথার তৈরি করা সম্ভব। CH2O CH3, ইথার তৈরি করা সম্ভব। আর কি বেশি কিছু হওয়া সম্ভব? উত্তরটা হলো না। তুমি দেখো আর চেষ্টা করে দেখো, আর বানাতে পারবে না। তারপরে রাইট আনসার কোনটা? ওই যে 3টা, মানে রাইট আনসারটা হচ্ছে আমাদের এই 3। ওকে, নেক্সট এইখানে চলে আসো হচ্ছে C5H10 দিয়ে রাখছে। C5H10, এই C5H10টা আসলে কি? এটা আমরা সমাণু বের করব। চলো এটা সমাণু বের করি। তার আগে হচ্ছে যে মানে কোশ্চেনের উত্তরটা করে ফেলি, এমসিকিউটা, তারপর আমি এটা সিকিউ মানে রিটেনটার করে দিচ্ছি। দেখো এখানে কি বলে আমাদের? এখানে বলতেছে একটা এর সিকিউ ছিল, তার সাথে আমরা এখানে চলে আসছি। আসলে C4H10O এর জন্য সর্বোচ্চ কতটি ইথার যৌগের সমাণু হওয়া সম্ভব? ইথার, এটার অ্যালকোহলও আছে, এটার ইথারও আছে। চলো এটার ইথার যদি আমি লিখি, CH3 CH2 CH2O CH3। দেখো এটা কি পেয়ে গেছি আমরা? মিথক্সিপ্রোপেন। এই মিথক্সিপ্রোপেনটাকে আমি এমনিও লিখতে পারি, CH3 CHO CH3 CH3। এটাকে কি বলবো? এটাকে বলবো 2 মিথক্সিপ্রোপেন। এটাকে বলতাম তো মিথক্সিপ্রোপেন, এটাকে পড়বো হচ্ছে 2 মিথক্সিপ্রোপেন। এমন।
এখন এটার আবার এটার তো আর কোনো চেঞ্জ হওয়া সম্ভব না, বাট এটার এক্ষেত্রে একটু চেঞ্জ হওয়া সম্ভব। CH3 CH2 O CH2 CH3, এটা কি আসলে মেটামরিজম না? ওই যে পজিশনে চেঞ্জ হচ্ছে, এই যে তিনটা, এই তিনটা আমরা পাওয়া সম্ভব, এটা বুঝতেছি, এই তিনটা এখান থেকে পাবোই। তার মানে এই তিনটা ছাড়া আর কিন্তু আমাদের ইথার সমাণু আর আসবে না। আরও সমাণু কিন্তু এটার আসবে, আরও সমাণু কি আসবে? এটার অ্যালকোহল সমাণু আসবে, অ্যালকোহলের শিকল সমাণু আসবে, অ্যালকোহলের শাখার সমাণুগুলো আসবে, অ্যালকোহলের পজিশন চেঞ্জ করে সমাণু আসবে। বাট আমার তো চাইছিল হচ্ছে ইথার, সো দ্যাটস ওয়াই রাইট আনসার কোনটা? এই যে তিনটা, রাইট আনসার এই তিনটা। বুঝা গেছে? এরপরে আমরা হচ্ছে যে পড়বো আমাদের সিস্টেম সমানতা হ্যানত্যান ওগুলাতে যাচ্ছি একটু পরে ভাইয়া। চলো এটা দেখায় ফেলি, এটা দেখা ফেলি। C5H10O, C5H10 শুধু এটা আমাদের কি একটা অ্যালকিন, 5 কার্বনযুক্ত একটা অ্যালকিনের, যেটা প্রথম একেবারে অ্যাজ ইউজুয়াল যে ফার্স্ট ফর্মুলা সেটা আমরা লিখে ফেলি। CH3 CH2 CH2 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে আমাদের অ্যালকিনের প্রথমটা, একেবারে শুরুটা দিলাম। ওকে, নেক্সট যদি কোনো কাউকে দেই একটা, নেক্সট একটা দিতে চাচ্ছি, এটা হচ্ছে 1 নাম্বার পজিশনে দিলাম। এবার এটার আমরা চেষ্টা করবো শাখা শিকল যতগুলো বানানো সম্ভব। 1 নাম্বার কার্বনেই ডাবল বন্ড রেখে সবগুলোকে শাখা শিকল বানানোর চেষ্টা করো। দেখো CH3 CH, একটাকে টান মারো, তাহলে CH CH3 CH ডাবল বন্ড CH2, এমন এমন হয় না? এমন হয়। ক্লিয়ার? এটা হয় কি হয় না? এটা হয়। আচ্ছা, এবার ঠিক একই রকমভাবে আমি এই শাখা শিকলটা কত নাম্বার কার্বনে দিছি? 3 নাম্বার কার্বনে দিছি। আমি শাখা শিকলটাতে এই কার্বনে দিতে পারতাম। চলো এই কার্বনে দাও, CH3 CH2 C ডাবল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। এটা কি করছি? আমার 2 নাম্বার কার্বনে আমি শাখা শিকলটা দিছি। আমার ফাংশনাল গ্রুপ কিন্তু 1 নাম্বার কার্বনেই আছে। এই ফাংশনাল গ্রুপকে এবার 1 নাম্বার কার্বন থেকে আমাকে সরাতে হবে। আমি অলরেডি 3টা সমাণু পেয়ে গেছি। এটার নাম আমার কি হবে? এটার নাম হবে হচ্ছে আমাদের 3 মিথাইল। এটা তো আমাদের পেন্ট 1 ইন এরকম, আর এটা হচ্ছে আমাদের 3 মিথাইল বিউট 1 ইন, এটা হচ্ছে আমাদের 2 মিথাইল বিউট 1 ইন, এমন। এরপরে আসো, যদি আমরা 4 নাম্বারটা লিখতে চাই, এটা কি করবো? এবার হচ্ছে যে ডাবল বন্ডটাকে সরাবো। আর এখানে সম্ভব তো না, আর এখানে তো সম্ভব না, ডাবল বন্ডটাকে সরাই। চলো CH3 CH2 CH ডাবল বন্ড CH CH2, সরি CH3, ডাবল বন্ডটাকে সরালাম, এমন আসলো। এটাকে নামায় শাখা শিকল বানায় দাও। এটাকে নামায় যদি শাখা শিকল বানায় দাও, তাহলে থাকে হচ্ছে কেমন? CH3 C ডাবল বন্ড CH CH3 CH3, এরকম। এখন এই যে যৌগটা হইছে আর এই যে যৌগটা হইছে, এটা কি আলাদা কিছু রে বাবা? এই দুইটা কি আলাদা কিছু? দেখো তো, এটার নাম তুমি কি বলবা? এটার নাম বলবা হচ্ছে 2 মিথাইল বিউট 2 ইন, বিউট 1 ইন। এই যৌগটা যেটা হইছে এটা কিন্তু আলাদা। কেন কেন আলাদা বলতেছি? কারণ চোখের দেখা তো তোমার কাছে নাম হতে পারে, বাট এটা 2 মিথাইল বিউট 2 ইন, এটা বিউট 1 ইন ছিল, এটা বিউট কত? 2 ইন। 2 মিথাইল ঠিক আছে, বাট এটা বিউট 2 ইন। ওকে, এখন তুমি যদি বলো যে ভাই আমি এই CH3 গ্রুপটাকে এর কাছে লাগাবো, তাহলে যৌগটা সেম থাকে, তাহলে সেম থাকে, তাহলে আলাদা হয় না। যেমন CH3 CH ডাবল বন্ড CH3 CH3, এটাও আমাদের হবে 2 মিথাইল বিউট 2 ইন। এটা আর এটা সেম, এটা আর এটা সেম, বাট এটা আর এটা ডিফারেন্ট। তার মানে এটাকে সরাও, এটাকে সরাও, এটাকে সরাও। ওকে, বুঝা গেছে? তাহলে আমরা আর কি হচ্ছে যে আমাদের পজিশনটা চেঞ্জ করতে পারি? আমরা 1 নাম্বার কার্বনে ছিল, 2 নাম্বার কার্বনে ছিল, 3 নাম্বার কার্বনে দিতে পারি না। 3 নাম্বার কার্বনে দিলে তো এদিক থেকে গণনা করলে 2 নাম্বার কার্বনে, সো 2 নাম্বার কার্বনে তো আমরা অলরেডি দিছি। সো আমরা 2 নাম্বার কার্বন দিয়ে আর চেঞ্জ হবে না। কিন্তু আমরা পড়ছিলাম যে আমাদের যেটা অ্যালকেন হবে সেটা কিন্তু অ্যালকিনের যৌগটা সাইক্লো অ্যালকেন হইতে পারে। সাইক্লো অ্যালকেন যদি আমরা একটু বানাই, সাইক্লো অ্যালকেন যদি আমরা বানাই, CH2 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 CH2, দেখো এই যৌগটা কি হয়ে গেছে? এটাকে আমরা বলবো হচ্ছে সাইক্লোপেন্টেন। C5H10 আছে, দেখো আছে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে এরকম করে দাও, CH2 CH CH2 CH2 CH3, এমনও করে দিতে পারি। কি করছি? চক্র যখনই গঠন হবে তখন দেখবা একজনকে বাইর করে CH3 করে দিলাম, ওর ওখানে হাইড্রোজেন একটা কমাই দিলাম, আলটিমেটলি যে 6 আর 4 10টা, 5 কার্বন 6টা 10। তার মানে এটার নামটা কি হবে আসলে? এটার নাম হবে হচ্ছে 1 মিথাইল সাইক্লোবিউটেন,
এক নাম্বার কার্বন কোথা থেকে কাউন্ট করবো? এটাকে কাউন্ট করবো যেখান থেকে হচ্ছে যে কি আছে এখানে, শাখা শিকল আছে, অন মিথাইল সাইক্লোবিউটেন। বুঝছো না জিনিসটা? ওকে, চলো এটাকে যদি আরেকটু ছোট করতে পারি কিনা দেখি। অন মিথাইল, তুমি মিথাইল গ্রুপটা এখন যে কোনো দাও না কেন, ওটাই অন মিথাইল হবে। সো আশা করি আর ওখান থেকে আসবে না। এরপরে যদি আমি আরও একটু আগাই, তাহলে CH2 CH3 এই যৌগটা কি হয়েছে আমাদের দেখো তো, 6 4 10। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, কি নাম? 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। নাম কিন্তু একসাথে হবে, যেহেতু জায়গা হলো না তাই আমি নিচে লিখতেছি 1,2-ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। এটার নামটা কি হবে ভাই? 1 মিথাইল, এই যে 1 নাম্বার কার্বন এটাই ধরবো, কারণ চক্র আমার যেখানে হচ্ছে শাখা শিকল আছে সেটাকেই ধরবো 1 নাম্বার কার্বন। এটাকে আমরা বলবো 1 মিথাইল সাইক্লোবিউটেন। এমন, ডান, শেষ। পারবো কিনা? পারবো। এই বাস শেষ। দেখো এগুলা ছিল হচ্ছে যে চক্র ছাড়া, আর এগুলা হচ্ছে সব চাকরিকগুলা এরকমভাবে তৈরি হবে। কথা ক্লিয়ার? ওকে, ডান। দুইটা দিয়ে তার চক্র গঠন হতে পারে না, যে দুইটা দিয়ে মিনিমাম চক্র গঠন হতে 3টা লাগবে তোমার। দ্যাটস ওয়াই এটা এখানে শেষ। ওকে, আচ্ছা। আবার হচ্ছে যে এখানে শেষ বলতে এটাকে আবার এরকমভাবে টানতে পারো তুমি। দেখো আমি আরেকটা টেনে দিই তোমাকে, দেখো মানে শেষ হইল না, শেষ যাকে বলে। আমি আরেকটা টেনে দিই এখান থেকে আরেকটা টানা যায় হচ্ছে এরকম। দেখো তো, CH2 CH, সিঙ্গেল বন্ড হচ্ছে ভাই CH, দেখো CH2 CH3, এরে বাবা CH3 এরকম, এটা হচ্ছে CH2। দেখো 6 আর 4 10, হ্যাঁ এটাও হওয়া সম্ভব। তাহলে এটাকে কি বলবো? 1 ইথাইল সাইক্লোপ্রোপেন। এটা আর একটা হওয়া সম্ভব। 1 ইথাইল সাইক্লোপ্রোপেন হয় কি হয় না? হয় আশা করি। বুঝা গেছে? হয় আশা করি। ক্লিয়ার? এই যে কয়টা, ডান। এমনি তাহলে এটা যদি আরো বড় হইতো তাহলে আরো বড় চলে যেত না যৌগগুলো, আমার আরো বড় চলে যেত। তাহলে আশা করি বুঝতে পারতেছো যে কখন কীরকম ভাবে থাকলে জিনিসগুলোর উত্তর কীরকম ভাবে করতে হবে। এবং এটারই যদি আমাদের ধরো হচ্ছে যে ও থাকতো এখানে যদি একটা ও যুক্ত করে দিতাম তাহলে কি হইতো? এটা তোমাদের কাজ থাকলো C5H10O, এটা করবা। আরেকটা করবা হচ্ছে C5H12O, এই দুইটা তুমি করবা। এটা তোমার প্র্যাকটিসের জন্য, বিলিভ মি। তুমি এত বড় করে রাখলে এর থেকে ছোট তুমি ইনশাল্লাহ পাবা, এর থেকে বড় আশা করি পাবা না। ঠিক আছে, এই দুইটা হচ্ছে HW তোমার কমপ্লিট করো, না পারলে গ্রুপে জানাও, আমরা সেটাকে সলভ করে দিব। ওকে ভাইয়া? আচ্ছা, সো এই ছিল, এটা তো আমরা সলভ করলাম। এরপরে আমরা যে অংশটা শুরু করব সেটা হচ্ছে মেইনলি আমাদের স্টেরিও সমানতা। তার ভিতরে প্রথমটা জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা। চলো শুরু করি। ওকে, তাহলে আসো পরের পার্টটা নিয়ে যেটা বলছিলাম, যে আমাদের জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা। এই জিনিসটা কি? এটা আমাদের স্টেরিও সমানতার যে প্রধান দুইটা ভাগ আছে, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা বা মানে সিস ট্রান্স সমানতা, এবং আরেকটা হলো আমাদের আলোক সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম। তার ভিতরে সব থেকে বেশি কোশ্চেন যেখান থেকে হয় সেটা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা। কেন? কারণ সোজা বাংলায় বলতে গেলে এটা একটু সহজ। দ্যাটস এখান থেকে কোশ্চেন ফ্রিকোয়েন্সি বেশি। অপটিক্যাল আইসোমারিজম যেটা আছে ওখানে চাইলে অনেক কিছু পেঁচানো যায়। তো কোয়াইট কোশ্চেনগুলো আসলে সমানতা তুমি শুরু করছো সেই ওই যে একেবারে ওই প্রাচীন আমলে, সেখান থেকে শুরু হয়ে তুমি কিন্তু অলরেডি এখানে আসছো, স্টেরিও সমানতা পর্যন্ত ঢুকছো। ওইখানে তুমি যদি আসলে অপটিক্যাল আইসোমারিজম বা যেটা আমাদের আলোক সমানতা সে পর্যন্ত যাও, ওগুলার ভিতরে পোলারিমিটার দিয়ে, আলোক ঘূর্ণন দিয়ে, এল বা লিভো বা হচ্ছে যে আমাদের ডেক্সট্রো, এগুলা নিয়ে জিনিসপাতি কমপ্লেক্স করা যায় আসলে অনেক বেশি, যেটা তুমি ভার্সিটি লেভেলে এসে পড়বা। তার আগ পর্যন্ত এইচএসসি লেভেলে বেসিক কিছু জিনিসপাতি আছে, অ্যানানসিওমার, ডায়াস্টোরিয়ামার, রেসিমিক মিশ্রণ, সেগুলো আমি পড়াই দিব, ওগুলো তো আছেই। ওগুলা থেকে কোয়েশ্চেন হয়, না হলে বেশিরভাগ হয় হচ্ছে এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন করা যেহেতু খুব সহজ, দ্যাটস এমসিকিউ কোয়েশ্চেনগুলো হয়। কেন? কারণ এই যে নিচের কোনটি হচ্ছে যে এই আমাদের যে সিস ট্রান্স সমানু বা জ্যামিতিক সমানু সেটা প্রদর্শন করবে বা করবে না, এই রিলেটেড কোয়েশ্চেন খুবই ফ্রিকুয়েন্ট। তো চলো এটার বেসিক একটু বুঝে আমরা সেই কোয়েশ্চেনগুলো কিছু সলভ করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, জ্যামিতিক সমানতার হিসাবটা কি আসলে, কীরকমভাবে হয় এটা? জ্যামিতিক সমানতা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা চাক্রিক অ্যালকেন, বা আমরা বলতে পারি কার্বন কার্বন দ্বিবন্ধন ঘটিত শুধুমাত্র বলছে না, এটাকে বলতে পারো তুমি চাক্রিক অ্যালকেন। চাক্রিক অ্যালকেন হলেও সেটার কিছু মানে স্পেসিফিক বৈশিষ্ট্য থাকা লাগবে। চাক্রিক অ্যালকেনে
দ্বিবন্ধন থাকা লাগবে অথবা চাকরিক অ্যালকেন। চাকরিক অ্যালকেন দিয়ে উদাহরণ হচ্ছে ফিক্সড, তো দ্বিবন্ধনটাই হচ্ছে সব থেকে বেশি। তার মানে জ্যামিতিক সমানতার শর্ত আমি যে এখনই লিখে দিব তোমাকে, ওখানে কিন্তু তোমাকে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যেটা কি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে, এবং ওই দ্বিবন্ধন কর্তৃক এক ধরনের স্টেরিও সমানতা যেখানে প্রতিস্থাপিত অ্যালকিন বা অনুরূপ যে সকল যৌগের গাঠনিক সংকেত একই কিন্তু দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটির সাথে ভিন্ন দুটি পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এবং তাদের মধ্যে যে আসলে মুক্ত ঘূর্ণন ঘটে। তার মানে সোজা বাংলায় যদি আমি বলি, ধরো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড এখানে আছে, এটাও ধরে নাও একটা কার্বন, এটাও একটা কার্বন, এর যে প্রতিস্থাপক নর্মালি কি থাকে, হাইড্রোজেন থাকে। ধরে নাও ভাইয়া এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, এটা হচ্ছে তোমার হাইড্রোজেন, এর প্রতিস্থাপক এটাকে আমি বলতেছি ক্লোরিন, এর প্রতিস্থাপক এটাকে আমি বলতেছি ক্লোরিন। তাহলে এইখানে একটু মুক্ত ঘূর্ণনটা চিন্তা করে দেখো, এই বরাবর তুমি যদি আসলে ভেঙে দাও তাহলে উপরের দিকে মানে আপ সাইডে, এটা ডাউন সাইডেও হতে পারে, নো ইস্যুস, এটা ডাউন সাইডেও একসাথে হতে পারে। যেমন হচ্ছে এখানে দেখো এটা কি দুইটাই ডাউন সাইডে না, দুইটাই ডাউন সাইডে। সো আপ সাইড বা ডাউন সাইড মানে জিনিসটা বোঝানো হচ্ছে যে একই সাইডে, অর্থাৎ একই ডিরেকশনে যদি আমাদের সেম গ্রুপ থাকে অথবা সেম প্রপার্টির গ্রুপ থাকে তাহলে সেটার এক ধরনের ঘূর্ণন হয়। আর যদি এই দুইটা বিপরীত ডিরেকশনে হয়ে যায়, দেখো একটা আপ সাইডে একটা ডাউন সাইডে, তাহলে তার প্রপার্টিজ ভিন্ন হয়। এই প্রপার্টিসগুলো কিসে ভিন্নতা চলে আসে, তার ভৌত এবং রাসায়নিক ধর্মে। এবং এটা অবভিয়াসলি কি 3 ডিগ্রি মানে 3 ডিগ্রি রোটেশন বা থার্ড ডাইমেনশনাল যে রোটেশন বা ত্রিঘূর্ণনের জন্য হচ্ছে না, মানে এটাকে বলবো আমরা যে ত্রিমাত্রিক ঘূর্ণন, ত্রিমাত্রিক মুক্ত ঘূর্ণনের জন্য, ত্রিমাত্রিক মুক্ত ঘূর্ণনের জন্য হচ্ছে মুক্ত ঘূর্ণন। এমনের জন্য হচ্ছে না, এমনের জন্যই কিন্তু হচ্ছে। কথা কি বোঝা গেছে? এই জিনিসটারই ব্যাখ্যাটা এখানে লেখা। দেখো ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হওয়ার কারণে যৌগগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়, তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা বলা হয়। সিস ট্রান্স সমানতার কারণ হচ্ছে এই যে সিস হ্যান্ড এরকম ভাবে, যেখানে সিস মানে বোঝাচ্ছে সেম ডিরেকশনে, মানে সেম প্রপার্টির জিনিসপাতি সেম ডিরেকশনে, তাহলে সেটা হচ্ছে সিস। আর যদি উল্টা ডিরেকশনে থাকে তাহলে সেটা হবে হচ্ছে ট্রান্স। এই যে দেখো এদিকে এটা, এদিকে এটা হচ্ছে ট্রান্স। সিস একরকম, ট্রান্স একরকম। এখন এই জ্যামিতিক সমানতা দেখানোর মেইন যে শর্ত এখানে হচ্ছে দেখো কার্বনের sp3 ও sp2 সংকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। আলটিমেটলি এখানে কি ডাবল বন্ড থাকবেই। এখানে দেখো ফ্রি রোটেশন পসিবল হচ্ছে, এখানে ফ্রি রোটেশনটা পসিবল হচ্ছে। ওকে, ঠিক একই রকমভাবে এইখানে ফ্রি রোটেশন পসিবল হচ্ছে না। কোথায়? এই যে যেখানে ডাবল বন্ড আছে, এই যে ডাবল বন্ড আছে এখানে সেম গ্রুপ একটা আমাদের কার্বনের ভিতরে যে গ্রুপগুলো আছে সেগুলো হচ্ছে সেম ফ্রি রোটেশন আমাদের পসিবল হচ্ছে না, রোটেশন আমাদের হোল্ড হয়ে আছে, হোল্ড হয়ে আছে, ওভারল্যাপ ডিস্ট্রয়েড হচ্ছে। এই জিনিসটা নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই। এই যে এইখানে ভালো করে দেখো, ভালো করে বুঝো, এখানে আমি তোমাকে কন্ডিশন বা শর্ত বলে দিচ্ছি, এই এক শর্ত দিয়ে তুমি আশা করি সবগুলো উত্তর ইনশাল্লাহ করতে পারবা। জিনিসটা হচ্ছে এরকম যে এখানে আমাদের কার্বন কার্বন ডাবল বন্ড মাস্ট, হ্যাঁ কার্বন কার্বন ডাবল বন্ড মাস্ট। এই ডাবল বন্ড যুক্ত এখন যে গ্রুপগুলো থাকলো, এই যে এখানে ধরো এই যে এ বি সি ডি, আমি যে 4টা গ্রুপ দেখে দিলাম এ বি সি ডি দিলাম, এটা এ বি সি ডি থাকলে এটার ভিতরে সিস্টেন্স হবে মাস্ট। যেটা হওয়া যাবে না সেটা হচ্ছে যে কোনো একটা কার্বনে রিপিটেড গ্রুপ হওয়া যাবে না। এই কথাটা তুমি যদি মাথায় রাখো তাহলে এটা দিয়ে তুমি বাকি 3জনকে আসলে নিয়ে চলে আসতে পারবা। কি বললাম আমি, যে মানে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনগুলা বা দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বনে, দ্বিবন্ধনের পাশে কি আছে, 2টা কার্বন আছে না, দ্বিবন্ধনের 2 কার্বনে কোনো গ্রুপ কি হওয়া যাবে না বলো, রিপিটেড হওয়া যাবে না। সোজা হিসাব, কোনো গ্রুপ পুনরাবৃত্তি হওয়া যাবে না, গ্রুপ যদি পুনরাবৃত্তি হয়ে যায় তাহলে সেটা সিস ট্রান্স সমানতা দেখাবে না। যেমন দেখো এখানে যেটা দেখানো হচ্ছে সি ডাবল বন্ড সি, এখানে হচ্ছে আমি এ দিলাম, এখানে বি দিলাম, এখানে এ দিলাম, এখানে বি দিলাম। এটা হচ্ছে আমাদের দেখো যে কার্বন দ্বিবন্ধনের যে 2 কার্বন, এই কার্বনটাতে দেখো একই গ্রুপ কি ডাবল হয়েছে না, সেম গ্রুপ এ বি 2 কার্বনই আছে, নো প্রবলেম, নো ইস্যুস। এক কার্বনে 2টাই এ বা 2টাই বি থাকা যাবে না, যদি থাকে তাহলে সেটা সিস ট্রান্স দেখাবে না। সোজা হিসাব, বুঝা গেছে? এ বি এটা এখন যে ফর্মে আছে সেটা হচ্ছে সিস। এটার ট্রান্সটা কেমন হইতো, যদি এমন হইতো যে উপরে একদিকে এ আর একদিকে বি, তাহলে এটা ট্রান্সটা চলে আসতো। বুঝা গেছে? আচ্ছা, তো আমি যদি এটাকে এখন এরকম ভাবে যুক্ত করি, এটা আমাদের সিস ট্রান্স দেখাবে, এটা আমাদের পাস হইলো। ঠিক একই রকম ভাবে যদি আমি এমন করি যে আমার কার্বনের 2 পাশে হচ্ছে, এখানে হচ্ছে ভাই আমাদের এ আছে, এখানে বি আছে, এখানে হচ্ছে বি আছে এবং এটার সাথে হচ্ছে ধরে নাও ডি আছে, জাস্ট সাপোজ এটা আমাদের ডি আছে, অন্য একটা গ্রুপ আছে, এটা দেখাবে, উত্তরটা হচ্ছে দেখাবে। এবং এটা আসলে কোন ফর্মে আছে বলো তো, সিস না ট্রান্স? উত্তরটা হচ্ছে ট্রান্স। কেন ট্রান্স? কারণ তুমি এই যে মাঝ বরাবর ভাগ করে দাও, মাঝ বরাবর ভাগ করে দিলে দেখো ভাইয়া বি এই যে একই দিকের গ্রুপটা ডিফারেন্ট দিকে আছে, তার মানে ট্রান্সে আছে। একই দিকের গ্রুপ যদি একদিকে থাকতো তাহলে সেটা কিসে থাকতো, সিস ফর্মুলায় থাকতো। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা,
সো এটাও আমাদের পাস করতেছে, দেখাবে, উত্তরটা হচ্ছে হ্যাঁ দেখাবে। তার মানে এটা হচ্ছে 1 নাম্বার, সেটা হচ্ছে 1 নাম্বারটা কি, যে এটাকে বোঝাচ্ছে। এটা কি আমাদের 2 নাম্বার, ওকে এটা 2 নাম্বার বোঝাচ্ছে। চলো 3 নাম্বারকে যদি আমি বলতে চাই, 3 নাম্বারটা হচ্ছে আমার হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, যেখানে আমার 4টা গ্রুপই হচ্ছে ডিফারেন্ট, 4টা গ্রুপই হচ্ছে আমাদের ভিন্ন। এটাও কিন্তু আমাদের সিস্টেন্স দেখাবে। এবং এই 4টা গ্রুপের ক্ষেত্রে আমরা সিস্টেন্স কিভাবে বের করব, যদি দেখবা যে তড়িৎ ঋণাত্মক মৌলগুলো একই দিকে, সেটা হচ্ছে সিস। তড়িৎ ঋণাত্মক মানে ওই যে 4টা গ্রুপের ভিতরে যারা তড়িৎ ঋণাত্মক, তারা তড়িৎ ঋণাত্মক একই দিকে, তাহলে এটা হয়ে যাবে কিভাবে, সিস। এমনভাবে চিন্তা করতে পারো, তড়িৎ ঋণাত্মক যদি ভিন্ন দিকে হয় তাহলে সেটা ট্রান্স, বুঝতেছই। তড়িৎ ঋণাত্মকতা যদি নিয়ে চিন্তা না করো, তাহলে চিন্তা করবো হচ্ছে ভর, ভারী ভারীগুলো একই দিকে, তাহলে সেটা হচ্ছে সিস। একই দিকে তাহলে সেটা কি হচ্ছে, সিস। আর ভারীগুলো হচ্ছে ভিন্ন দিকে, তাহলে সেটা কি হবে ভাইয়া, ট্রান্স। সোজা বাংলা কথা, বুঝা গেছে না? পারবো কি না? আশা করি পারবো। এই হচ্ছে এখানকার হিসাব। চলো এই হিসাব অনুযায়ী যদি কিছু জিনিসপাতি তোমাকে দেখাই, এই যে দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এই যে এই কথা চিন্তা করে দেখো, এই যে এখানে এইচ আর এই যে সিএল, এইচ আর সিএল দেখো রিপিটেড হয়েছে কি, মানে জিনিস দুইটা সেম হইলো, কোনো একটা কার্বনে কি দুইটা গ্রুপই সেম হয়েছে না, তাহলে এটা সিস। কেন? কারণ হচ্ছে এই যে তুমি এদিক বরাবর ভাগ করে দাও, তুমি চিন্তা করো যে এখানে তো সেম গ্রুপই আছে, ক্লোরিন একই দিকে, সিস। ক্লোরিন এখান থেকে ভাগ করো, দেখো ক্লোরিন একটা উপরে একটা নিচে, তাহলে কি সেটা ট্রান্স। এমন এই যে ডাইওয়িক অ্যাসিড, এটার ক্ষেত্রে চিন্তা করো, কার্বক্সিলিক গ্রুপগুলো একই দিকে, তাহলে এটা কি আমাদের সিস। ভিন্ন দিকে কি, এটা ট্রান্স, তারা দেখালো। এই যে এটা হচ্ছে চাকরিক অ্যালকেন, এই চাকরিক অ্যালকেন থেকে যে এই বরাবর এটাকে ভাগ করে দেখো, তাহলে এটা হচ্ছে একই দিকে CH3 গ্রুপ, মানে এটা হচ্ছে সিস, এটা হচ্ছে তার সিস ফর্ম। এটা কি দেখো, এই যে দেখো CH3 গ্রুপ ডিফারেন্ট দিকে, তার মানে এটা কি তার ফর্ম, ট্রান্সফর্ম। এই তো ডান, ক্লিয়ার। এই হচ্ছে এই জায়গার ডান। চলো হচ্ছে কিছু কোয়েশ্চেন সলভ করে দেখাই। তার ভিতরে একটা রিটেন কোয়েশ্চেন আসছে। এই রিটেন কোয়েশ্চেনটা কি বলে, জ্যামিতিক সমানতার শর্তসমূহ কি? জ্যামিতিক সমানতার শর্ত হচ্ছে চাকরিক অ্যালকেন বা কি হবে আমাদের, কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত যৌগ, যেখানে কি হওয়া যাবে না বলতো, যেখানে দুই বন্ধনের দুই পাশে যে কার্বন আছে, কোনো কার্বনেই রিপিটেড গ্রুপ হওয়া যাবে না, বা কোনো কার্বনে গ্রুপ রিপিট হওয়া যাবে না। যেখানে দ্বিবন্ধন যুক্ত কার্বনে গ্রুপ রিপিটেড হওয়া যাবে না। এটাই তার শর্ত, ডান, ক্লিয়ার। 2-বিউটিনের সমানুসমূহ গাঠনিক আকার আঁকো। 2-বিউটিন কোনটা আসলে ভাই, যেটা দেখো CH3CH হবে, এটা হবে CH3। এটা যদি সিস ফর্মটা আমি ড্র করি, H এটা কিন্তু তার সিস ফর্ম, CH3 এটা হচ্ছে তার সিস ফর্ম। এটা যদি ট্রান্সফর্মটা আমি ড্র করি, তাহলে এটা কেমন হয়, C ডাবল বন্ড C CH3 দেখো এটা কিন্তু তার ট্রান্সফর্ম হয়ে গেল, H এটা তার কি, ট্রান্স, এটা কি তার সিস। বলো পারি নাকি পারি না? আশা করি পারি। ওকে, আচ্ছা চলো এর পরেরটা যদি একটু আগাই, তাহলে আমাদের এখানকার উত্তর হলো, এখানে বলে কি, নিচের কোন যৌগটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? এই যে এখানে 4টা যৌগ আছে, তার ভিতরে কোনটা করবে? চলো একটু যদি আমি তোমাকে লিখে বলি, 1-বিউটিন করবে না, 2-বিউটিন কিন্তু করবে। রাইট আনসার কিন্তু আমার 2-বিউটিন, একটু আগে যেহেতু দেখলাম। 1-বিউটিন কেন করে না দেখো তো, CH3 CH2 CH ডাবল বন্ড CH2। 1-বিউটিন করে না কেন? কারণ এখানে ডাবল বন্ড যুক্ত কি, এই যে এটা না, এই যে দেখো এখানেও হাইড্রোজেন, এর তো মুক্ত ঘূর্ণন সম্ভব না। এখানে কি দেখো হাইড্রোজেন, এখানে হচ্ছে কি C2H5, এখানে একটা ইথাইল গ্রুপ, ওকে এদিক ঠিক আছে, বাট এই কার্বনের রিপিটেড গ্রুপ, তার মানে সিস ট্রান্স হওয়া সম্ভব না, তার মানে এটা হবে না। ইথিলিন তো হবেই না। আর ইথিলিন কেন হচ্ছে না? কারণ এখানে 2টা কার্বনেই তো রিপিটেড গ্রুপ, হ্যাঁ হাইড্রোজেন প্রোপিলিনও না, তার মানে রাইট অ্যান্সার কি 2, এইটা। নেক্সটটা বলে কি, কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে? এই যে দেখো ভুরি কোশ্চেন আসছে না, 22-23 রিসেন্ট ইয়ারের কোশ্চেন। দেখো তো সিস ট্রান্স মানে ডাবল বন্ড থাকা লাগবে, এই হবে, এ হবে না, এই যে ডাবল বন্ড থাকা লাগবে একে দেখো, এই যে এটা হচ্ছে কার্বন, একটা ক্লোরিন একটা হাইড্রোজেন, ঠিক আছে, একটা ক্লোরিন একটা হাইড্রোজেন, মানে এ তো দেখাবে, ও দেখাবে, কিন্তু এই যে একে দেখো, একে দেখাবে না, একে না, এও না, ডাবল বন্ডই তো নাই, তারপর রাইট আনসার কি আমাদের এমন। এখানে যদি দেখা যেত যে এই কার্বনে 2টাই ক্লোরিন, এই কার্বনে 2টাই হাইড্রোজেন, বা যে কোনো একটাতে রিপিটেড গ্রুপ, তাহলে কিন্তু ও দেখাতো না। আচ্ছা সরি, আচ্ছা দেখো হেক্সিন 3 লিখি তোমাকে, হেক্সিন 3 H ডাবল বন্ড CH CH2
CH3, এই যে দেখো হেক্সিন 3, হেক্সিন 3 কেমনে দেখাই, কারণ C ট্রিপল বন্ড C, এই যে হাইড্রোজেন দিলাম উপরে, এই যে হাইড্রোজেন দিলাম উপরে, এখানে কি দিতে পারি, এই যে C2H5 দিতে পারি না, C2H5 মানে ইথাইল গ্রুপটাকে দিলাম, এখানে কি C2H5, তাহলে এটা কি হলো তার সিস, তাহলে তো সিস্টার সমানতা দেখায়। রাইট আনসারটা কি এটা, যদি একটা C2H5 উপরে দিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, ট্রান্স হয়ে যাবে না, সিস ট্রান্স। ওকে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে কোনটি, কোনটা পারে, দেখো ভাই এখানে এই যে এই কার্বনটাতে রিপিটেড আর দুইটা হাইড্রোজেন গ্রুপ, ও পারবে না। এটাকে দিকে লক্ষ্য করি, এখানে একটা CH_Cl, এ পারবে, এই পারবে, এখানে দেখো রিপিটেড হাইড্রোজেন রিপিটেড ক্লোরিন পারবে না, এখানে দেখো রিপিটেড হাইড্রোজেন, এ পারবে না। আমার সবসময় চিন্তা রাখতে হবে যে আমাদের ডাবল বন্ড যুক্ত যে দুইটা কার্বন আছে, তার ডাবল বন্ড যুক্ত যে দুইটা কার্বন, সেই দুইটা কার্বনের কাহিনীতে, দুইটা কার্বনের কাছাকাছিতে ওখানে কি আছে, রিপিটেড গ্রুপ আছে কিনা, রিপিটেড গ্রুপ থাকলে সে পারবে না। যেমন এটা যে আকারে দেখাবে সেটা হচ্ছে কি, এই যে CH3 ধরো লিখলাম ডাবল বন্ড, এটাকে ধরো হচ্ছে Cl লিখলাম, এটা হচ্ছে H, এটা হচ্ছে আমাদের H, এটা কি তার সিস ফর্মুলা, সিম্পল, একটা উল্টে দিলেই ট্রান্স ফর্মুলা হয়ে যেত, তার মানে বি। পরে কি বলে, নিচের কোন যৌগটির জ্যামিতিক সমানতা রয়েছে, 1,1 ডাইক্লোরোইথেন, 1,1 ডাইক্লোরোইথেন নাই, CH2 ডাবল বন্ড CCl2, এই যে 1,1 ডাইক্লোরোইথেন, এরকম 1,1 ডাইক্লোরোইথেন। দেখো তো এই 1,1 ডাইক্লোরোইথেন যদিও বলছে, আবার ইথেন তো আরোই থাকবে না রে ভাই, ইথেন মানে কি, ইথেন মানে কি রে ভাই, এখানে বলছে ইথেন মানে হচ্ছে আসলে এই যে এরকম দেখতে 1,1 ডাইক্লোরোইথেন, আরও নাই, CH3 নাই, এটা 1,1 ডাইক্লোরোইথিন, এটারও নাই, 1,2 ডাইক্লোরোইথিন, এরা ইথিনের, ইথেন তো নাই, ইথেন কি অ্যালকেন, অ্যালকেনকে কি থাকবে না, অ্যালকিনের থাকবে 1,2 নাকি 1,1 সেটা চলো দেখি। এই 1,1 ডাইক্লোরোইথিন যদি হয় CH2 ডাবল বন্ড C, এই যে দেখো C, এই যে একটা Cl, এই যে একটা Cl, দেখো রিপিটেড গ্রুপ না, তার মানে তার নাই, এটা কোনটা, এটা। আর যদি 1,2 বলি তাহলে তার আছে, কেমনে, এই যে Cl ডাবল বন্ড CHCl, এটা দেখো 1,2 ডাইক্লোরোইথিন। এটাকে যদি আমি লিখি, এই যে ক্লোরিন দিলাম ডাবল বন্ড, এই যে ক্লোরিন দিলাম, এখানে হচ্ছে হাইড্রোজেন দিলাম ভাই, এখানে হচ্ছে হাইড্রোজেন দিলাম, তাহলে এই যৌগটা আমাদের কি হচ্ছে আসলে, সিস সমাণু। রাইট আনসার ডি, সিস সমাণু হচ্ছে, সিস সমাণু। ওকে, চলো এই একটা কোশ্চিন দেখি, কতবার আসা কোশ্চিন রে বাপ রে বাপ, কতবার আসা কোশ্চিন, মানে এই কোশ্চিন ছাড়া কোশ্চিনই হবে না এমন একটা অবস্থা। জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে, উত্তরটা হচ্ছে পারে, এটা বুঝতে হবে কোনটা পারে লেখা আর কোনটা পারে না লেখা। আচ্ছা পারে, দেখো এই যৌগটা পারে, হ্যাঁ উত্তর পারে, ও পারবে, এ পারবে না কেন, কারণ হাইড্রোজেনটার এই যে ডাবল বন্ডের দুই পাশের ক্ষেত্রে এখানে ঠিক আছে, বাট এখানে হচ্ছে রিপিটেড গ্রুপ, এটা তো রিপিটেড গ্রুপ, এখানে তো ডাবল বন্ড নাই, তার মানে রাইট আনসার হচ্ছে এ। কত বাংলা হিসাব একেবারে। নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, বললাম না অহরহ থাকবে। এই যে এখানে দেখো পিএইচ মানে ফিনাইল, ফিনাইল মানে হচ্ছে ভাই ওই যে এটা, এই যে এইটা বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরে গেলে সেটা ফিনাইল এটা, হ্যাঁ এই যে এটাই দেখো, এটাই কিন্তু পারবে, কেন, এটা তো অ্যালকেন পারবে না, এটাও অ্যালকেন পারবে না। এই যে দেখো এই যে এটা কেন পারলো না, কারণ এই যে কার্বনের এখানে রিপিটেড গ্রুপ, এখানে দেখো রিপিটেড গ্রুপ না, এখানে এইচ আর সিএল, এখানে ফিনাইল আর এইচ, ক্লিয়ার, তার রাইট আনসারটা কি বি, বুঝছো না। চলো পরেরটা দেখাই, নিম্নের কোন যৌগটি জ্যামিতিক আইসোমার প্রদর্শন করবে, মানে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এই যে দেখো এটাই করবে, এটাও করবে না, ডাবল বন্ড নাই, এটা ডাবল বন্ড নাই, করবে না, এটাও করবে না, ডাবল বন্ড নাই, তারপরে রাইট আনসার কি সি। উত্তর করা কি কঠিন, সি, ডান, শেষ। এবার আমরা করব হচ্ছে আমাদের আলোক সক্রিয় সমানতা, এটা করলে আমাদের আজকের লেকচারটা শেষ হয়ে যাবে, আলোক সক্রিয়তা সমানতা। ওকে, তাহলে চলো আমি যেটা বলছিলাম, আমাদের আলোক সক্রিয় সমাণু এটা আসলে কিভাবে ঘটবে, কেমনে ঘটে না ঘটে এটা। তো আলোক সক্রিয় সমাণুর ক্ষেত্রে আমরা যেটা বলবো যে গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত যে একই বলি না, আলোক সক্রিয় সমাণুর ক্ষেত্রে দেখা যায় গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত একই হয়ে যায়। গাঠনিক আর আণবিক কি হয়ে যায় ভাই, একই হয়ে যায়, খালি মানে দর্পণে রাখলে কেমন হবে এবং সেটার উপর ভিত্তি করে একবর্ণী আলো ফেলার মাধ্যমে সেটার যে একটা ভিন্ন ঘূর্ণন হয় সেটার উপর ভিত্তি করে আসলে দেখা যায় কি এই আলোক সক্রিয় সমানতাটা আসে। এটা যদি বেসিক কনসেপ্টটা একটু বলি তাহলে ব্যাপারটা এরকম থাকায়, একই গাঠনিক ও আণবিক সংকেত এবং অভিন্ন ভৌত রাসায়নিক ধর্মবিশিষ্ট যে সকল যৌগ তল সমবর্তিত আলোর প্রতি ভিন্ন আচরণ, তল সমবর্তিত বা পোলারাইজ যে লাইট থাকে সেটার উপরে মানে সেটার প্রতি তার ভিন্ন আচরণ থাকে, ভিন্ন আচরণ করে, তাদের আলোক সক্রিয় সমাণু বা অপটিক্যাল আইসোমার বলে। আলোক ক্ষেত্রে যৌগগুলোর এরূপ ভিন্ন ধর্ম প্রদর্শনকে আলোক সক্রিয় সমানতা বা অপটিক্যাল আইসোমারিজম বলা হয়। এমন এই যে দেখো এটা হচ্ছে যে একতল সমবর্তী, এটা যদি এরকম থেকে এরকম ভাবে যায়, এটা যদি এরকম থেকে এরকম ভাবে যায়, ডান দিকবর্তী হচ্ছে বাম দিকবর্তী হচ্ছে, জিনিসটা আসলে কি ঘটতেছে এই জিনিসটা বোঝার জন্য আলোক সক্রিয়তার ব্যাখ্যা। আলোক সক্রিয়তা বা আলোক সক্রিয় যে সমাণু, এই সমাণু হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে। ফার্স্ট যে কন্ডিশনটা সেটা এখানে বলা, একটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন থাকা,
কাইরাল কার্বন না থাকলে, মানে যৌগটাকে অবশ্যই আলোক সক্রিয় হইতে হবে। আলোক সক্রিয় হওয়ার একটা শর্ত হচ্ছে কাইরাল কার্বন থাকা। আলোক সক্রিয় হবে কি না হবে এটা দেখে তুমি বলতে পারো কাইরাল কার্বন থাকলে, বাট এটা আসলে একটা পরীক্ষালব্ধ ফলাফল। সেটা আলোক সক্রিয় অবশ্যই হইতে হবে, সেটার জন্য আসলে কি অবশ্যই কাইরাল কার্বন থাকা, কাইরাল কার্বন থাকা, কাইরাল কার্বন থাকা। কারণ কাইরাল কার্বন মানে কি ভাই? কাইরাল কার্বন মানে হচ্ছে একটা কার্বন যা 4টা হাত বা 4টা যোজনী 4টা ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা পূর্ণ থাকে, 4টা ভিন্ন একযোজী। কাইরাল কার্বন থাকা হচ্ছে কি কার্বনের 4টি হাত 4টি ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা যুক্ত থাকে, 4টি ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা পূর্ণ। 4টি ভিন্ন একযোজী গ্রুপ দ্বারা যদি পূর্ণ হয় তাহলে সেটাকে বলবো কাইরাল কার্বন। দেখো এখানে কি বলতেছে, আলোক অণুতে অপ্রতিসম কাইরাল কার্বন উপস্থিতির জন্য যৌগগুলো আলোক সক্রিয়তা প্রদর্শন করে। কোন যৌগে কার্বন পরমাণুর সাথে যুক্ত, কারণ ওখানে পোলারিটি ডিফারেন্ট হয়ে যায় তার তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের জন্য ডিফারেন্ট, তবে ওই কার্বন পরমাণুকে অপ্রতিসম বা অ্যাসিমেট্রিক কার্বন বলা হয়। অপ্রতিসম কার্বনকে কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্রও বলা হয়। ওকে, এটা একটা ফার্স্ট কন্ডিশন, যে আলোক সক্রিয় হওয়ার জন্য এটা একটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে এরা দর্পণ প্রতিবিম্ব হবে কিন্তু সমপতিত হবে না। এই দর্পণ প্রতিবিম্ব হওয়ার সমপতিত হওয়ার হিসাবটা আমি তোমাকে একটু বুঝাই। দেখো এখানে যে ফিগারটা দেওয়া আছে সেটা থেকে একটু বুঝাই, যে মনে করে নাও তোমার এইটা যদি হয়ে যায় হচ্ছে ভাই দর্পণ, এটা হচ্ছে ধরো দর্পণ, তাহলে আমি যদি হাতটা এরকম ভাবে দেখাই তাহলে এটা কি দেখবো? ওটা এরকম ভাবে দেখাচ্ছে, এটা এখানে যুক্ত করা সম্ভব, যুক্ত করা সম্ভব। এই হাতটাকে নিয়ে তুমি যদি আসলে মানে টার্ন করে ফালাও এটার উপরে তাহলে পড়ে যাবে, টার্ন করে ফালাও এটার উপরে তাহলে পড়ে যাবে, পড়ে যাবে না? এটা কিন্তু সমপতিত হওয়া না হওয়া বুঝাচ্ছে না। সমপতিত হওয়ার মানে কি জানো? সমপতিত হওয়ার মানে হচ্ছে, দেখো আমি ধরো এরকম ভাবে দিলাম, ধরে নাও CH3 COH COOH, ধরে নাও ভাইয়া যৌগটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে CH। এখানে এটা দর্পণ প্রতিবিম্ব হলে এটা কেমন হবে দেখতে? এরকম হবে না? COH CH COOH এরকম হবে না দেখতে? আচ্ছা, এটাকে তুমি যদি এই টার্ন করে এখানে ফালাও পড়বে, এটা তার সমপতিত হওয়া না হওয়া বুঝাচ্ছে না। সমপতিত হওয়ার মানেটা হচ্ছে এই যৌগটাকে নিয়ে তুমি যদি এর উপরে বসাতে চাও, বসবে কি বসবে না? বসবে কি বসবে না বলো? উত্তরটা হচ্ছে বসবে না, কারণ এখানে হচ্ছে দেখো OH, এখানে হচ্ছে OH, এখানে কি এটার H, আর এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে OH, তার মানে এরা পরস্পর সমপতিত হচ্ছে না। সমপতিত কি হচ্ছে? হচ্ছে না, এরা পরস্পর সমপতিত হচ্ছে না। তো দর্পণ প্রতিবিম্ব হওয়ার শর্তটা হচ্ছে, দেখো এটাকে তুমি যদি খুলে এনে এর উপরে বসাতে চাও, যা আসবে হবে, আসবে না। এটাকে যদি তুমি খুলে এনে এর উপরে বসাতে চাও, বসবে? বসবে না। এটাকে উল্টা করলে বসবে, কিন্তু একে দেখো তো, একে যদি খুলে এনে এর উপরে বসাও, বসবে না? বসবে। তার মানে এই টাইপের যৌগ আমাদের আলোক সমাণু হবে না। কাইরাল কার্বন থাকলো না থাকলে এই টাইপের যৌগ হবে না। এই যে গোল এই যৌগটা আলোক সমাণু হবে না, কারণ এটা এটার প্রতি সমপতিত হবে। আলোক সমাণুর শর্তই হচ্ছে দুইটা, এক কাইরাল কার্বন থাকা লাগবে আলোক সক্রিয় হওয়ার জন্য, তার মানে যেটাতে কাইরাল কার্বন আছে সেটারই আলোক সক্রিয় যৌগ, সিম্পল হিসাব। ওকে ডান, এটা বুঝলাম। এরপরের যে ঘটনাটা, সে ঘটনাটা হচ্ছে যে ওরা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে। এই যে দেখো পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে এবং সমপতিত হবে না, সমপতিত হবে না। কিন্তু এখানে দেখো এটাও তো দর্পণ প্রতিবিম্ব বাট সমপতিত হচ্ছে, তার মানে এটা হবে না। বাট এই যে এখানে দেখো দর্পণ প্রতিবিম্ব, হ্যাঁ সমপতিত হচ্ছে না, তার মানে এটা হবে, এটা হবে, ওইটা হবে। কথা কি ক্লিয়ার? এটা এটার উপর সমপতিত হবে, হবে না, তার মানে এটা হবে। ওকে, এই যে পোলারাইজড হওয়ার কাহিনী বুঝাইছে, এটা মানে অতিরিক্ত শুধু তুমি মনে রাখতে পারো ভার্টিক্যাল পোলারাইজড, এটা আসলে ওই পোলারিমিটার দিয়ে আসলে এটা মাপা হয়। পোলারিমিটার দিয়ে এটা মাপা হয় হ্যাঁ, এই পোলারিমিটারের সাহায্যে এটা আসলে মেইনলি ডিটারমাইন করা হয়, যেটা কতটুকু পরিমাণে আসলে আলোক ঘূর্ণনটা দিল, এটা টোটালি ডিজিটালাইজড ভাবে মাপা হবে। এই যে দেখো এই পোলারিমিটারের সাহায্যে বহুতলে সমবর্তী আলোকে একতলে সমবর্তিত করা হয়, তারপরে ওই যৌগটা দেওয়া হয়, তারপরে এখানে হচ্ছে যে আমরা আসলে মেইনলি ভিশন করি বা দেখি। সো জরুরি না। এই যে এখানে এই জিনিসটাকে একটু মনে রাখতে পারো, কিছু আলোক সক্রিয় যৌগ, আলোক সক্রিয় পদার্থের উদাহরণ, এগুলা থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেশি কোশ্চেন হয়। গ্লুকোজ, এটা আলোক সক্রিয়, হ্যাঁ। ডান ঘূর্ণি, ডান ঘূর্ণিটাকে বলেই হচ্ছে যে আমরা ডি বা ডেক্সট্রো, ডি থেকে মনে রাখবা ডান, ডেক্সট্রো, ডান ঘূর্ণি বা ডেক্সট্রো, ঠিক আছে। আর বাম ঘূর্ণি যেটা, সেটা হচ্ছে লিভো বা এল মানে হচ্ছে লেফট মানে হচ্ছে বাম, ওটা মাইনাস, আর ডান ঘূর্ণিটা হচ্ছে প্লাস। এই যে ডান ঘূর্ণি সুক্রোজ, দেখো ডান ঘূর্ণি এটা কত? +66। এল ল্যাকটিক অ্যাসিড আর ডি ল্যাকটিক অ্যাসিড, ডান ঘূর্ণি বাম ঘূর্ণি দুইটাই হয়। ডানটা হচ্ছে +2.24 ডিগ্রি, বামটা হচ্ছে -2.24 ডিগ্রি। এইটা একটু মনে রাখতে হবে আমাদেরকে, গ্লুকোজটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। ডান, এই দুইটা মনে রাখলে এনাফ। ওকে, আচ্ছা।
দেখো একটা যৌগ নিজের কোনটি আলোক সমানুতা দেখাবে, এটা আমরা কেমন নির্ণয় করবো? যার ভিতরে কাইরাল কার্বন আছে সেই আলোক সক্রিয়তা দেখাবে। তাহলে কাইরাল কার্বন যদি আমরা চিন্তা করি, এখানে কোনো কাইরাল কার্বন কি দেখতেছি? উত্তরটা হচ্ছে না। এখানে দেখো কি দেখতেছি, এই যে এই কার্বনটাকে কাইরাল কার্বন মনে হচ্ছে, এটা যদি CH3 হয় তাহলে এটা কাইরাল কার্বন হবে, কারণ এখানে একটা গ্রুপ CH3, একটা গ্রুপ হাইড্রোজেন, একটা NH2 আর একটা কি COOH, তার মানে B, আর বাদ বাকি কাইরাল কার্বন হবে না। রাইট আনসার দেখো বি। নিজের কোনটি আলোক সক্রিয় যৌগ? সেম কাইরাল কার্বন খুঁজো। কোথায় কাইরাল কার্বন পাবা? দেখো এখানে কোনো কাইরাল কার্বন আছে? নাই, কারণ প্রত্যেকটাই তো রিপিটেড গ্রুপ আছে। এখানে কোনো আছে? নাই, রিপিটেড গ্রুপ আছে। এখানে আছে? না, এই যে দেখো রিপিটেড গ্রুপ, এই কার্বনে তো রিপিটেড গ্রুপ, আর এই কার্বনকে চিন্তা করলে তো এখানে তো হাইড্রোজেন 3টা করে রিপিটেড গ্রুপই, তার মানে থাকতেছেই হচ্ছে এইটা। এইটার কোনটা হইতে পারে? এই যে এইটা। এটাতে কাইরাল কার্বন কি কি দেখো তো, এই যে দেখো দেখাই তোমাকে, Cl, একটা হচ্ছে CH3, একটা হচ্ছে H, আর একটা হচ্ছে C2H5, একটা হচ্ছে এই যে পুরোটা C2H5, তার মানে রাইট আনসার কি? বি। বি। ওকে, আচ্ছা এখন নিজের কোনটি আলোক সক্রিয় যৌগ? সেম কাইরাল কার্বন যুক্ত বুঝতে হবে। 2-মিথাইল প্রোপানল 2, 2-মিথাইল প্রোপানল 2 হইতে পারে। প্রোপানল 2 যেহেতু, 2-মিথাইল যেহেতু না, 2-মিথাইল প্রোপানল 2, দেখো এই কার্বনে তো এটাও রিপিটেড, এটাও রিপিটেড, হলো না, হলো না। প্রোপানল 2, বিউটানল 1, বিউটানল 2, এই বিউটানল 2 হওয়ার পসিবিলিটিস থাকে। CH3, CHOH, দেখো বিউটানল 2 লিখতেছি, এটা হচ্ছে তোমার অভিজ্ঞতার আলোকে তুমি আরো বেশি ক্লিয়ার হইতে পারবা। হ্যাঁ এটা হয়ে গেছে। কেমনে হয়ে গেল? এই যে ভালো করে লক্ষ্য করো, এই কার্বনটার দিকে লক্ষ্য করো, একটা হাইড্রোজেন, একটা মিথাইল গ্রুপ, একটা হচ্ছে OH, একটা হচ্ছে ইথাইল গ্রুপ, তার মানে অবভিয়াসলি হয়ে গেছে, তার মানে বিউটানল 2। রাইট আনসারটা কি? ডি, বিউটানল 2। এখন আসতে হবে আলোক সক্রিয়র কিছু স্পেশাল প্রকার আছে। এই প্রকারগুলো আমাদেরকে খুবই ভালো মতন পড়তে হয়, খুবই ভালো মতন মনে রাখতে হবে। এগুলাকে আমরা শিখে শিখে যাব, কোনো সমস্যা নাই। এখানে প্রথম বলছে হচ্ছে এনানসিওমার বা অ্যান্টিমার। এই জিনিসটা আসলে কি? এনানসিওমার হচ্ছে আলোক সক্রিয় দুইটা যৌগ, একটা হচ্ছে বাম ঘূর্ণি, একটা হচ্ছে ডান ঘূর্ণি। হ্যাঁ, এই দুইটা যৌগকে একে অপর বা পরস্পরের এনানসিওমার বলা হবে, যারা দর্পণ প্রতিবিম্ব হবে কিন্তু পরস্পর সমপতিত হবে না। যেমন আমি সোজা বাংলায় যদি বলি তাহলে দেখো, এই যে আমাদের যে ল্যাকটিক অ্যাসিডের কথা বললাম, CH3, COH, H, এটা হচ্ছে ধরো COOH, আমাদের যে ডি ল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড, এটাকে যদি আমরা এখন দর্পণের ভিতরে দেই, একটা যদি ডি হয় আমাদের, আর একটা কি হবে আমাদের? এল হবে, তাই না? এটা আর ঘূর্ণন আসলে ওই যে CRT রুলসের মাধ্যমে নির্ণয় করে, ওটা দরকার নাই আসলে, না করলেও কমপ্লিট হয়। এত বেশি ডিটেলসে ওগুলো ভার্সিটিতে উঠা পড়ো। CH, এটা হচ্ছে OH, এটা হচ্ছে ভাই CH3। দেখো এমন, এটাকে যদি এর উপরে ফালাইতে চাও পড়বে, ঘুরলে ঘুরে পড়বে, কিন্তু এটাকে যদি সমপতিত হবে, হবে না, এটা কিন্তু দর্পণ প্রতিবিম্ব। তার মানে এটা যদি একটা ডি হয়, ডি মানে হচ্ছে +2.24 ডিগ্রি, এটা হচ্ছে এল -2.24 ডিগ্রি, হ্যাঁ, আর এটা হচ্ছে +2.24 ডিগ্রি, এমন হচ্ছে ধরো, এই জিনিসটাই হচ্ছে আমাদের সেই এনানসিওমার। এদেরকে পরস্পরের এনানসিওমার বলবো, একে এর এনানসিওমার বলবো। এখানে কাইরাল কেন্দ্র আসলে কয়টা? একটা। এই যে এটা হচ্ছে আমাদের কাইরাল কেন্দ্র, যেটা কাইরাল কেন্দ্র সেটার মাথার উপরে স্টার দেওয়া থাকে নরমালি। কথা বুঝা গেছে? এখন এটা জানলে আমি তোমাকে হচ্ছে যে রেসিমিক মিশ্রণটা একটু টেনে দিব। দুটি সমমোলার রেসিমিক মিশ্রণ জিনিসটা হচ্ছে ভাই, দুটি সমমোলার সমমোলার মানে একই মোল সংখ্যা হবে, দুটি সমমোলার এনানসিওমারের মিশ্রণটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ। এনানসিওমারের মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। দুটি সমমোলার হইতে হবে, এনানসিওমারের মিশ্রণটাই হবে হচ্ছে রেসিমিক মিশ্রণ। এবং দুটি সমমোলার এনানসিওমারের মিশ্রণ মানে ধরো এটা +2.24 ডিগ্রি, এটা -2.24 ডিগ্রি, সমমোলার যদি মিক্স করো, সেটা আসলে কি হয়ে যাবে? আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে না? আলোক নিষ্ক্রিয় হবে, আলোক নিষ্ক্রিয় হয়ে যাবে। তার মানে রেসিমিক মিশ্রণ একটা আসলে আলোক নিষ্ক্রিয় যৌগ, এবং এটা আসলে একটা সলিউশন, দুটি সমমোলারের সলিউশন। ক্লিয়ার? ওকে, এরপরে আসো হচ্ছে যে ডায়াস্টোরিয়ামারের কথা বলি। ডায়াস্টোরিয়ামারের জন্য আমাকে আলাদা একটা জায়গা লাগবে, ওখানে আমি যাচ্ছি, সমস্যা নাই। মেসোযৌগ জিনিসটা কি সেখানেও তাহলে তারপরেই যাচ্ছি। তাহলে এনানসিওমার আর হচ্ছে রেসিমিক মিশ্রণ, দুইটা জিনিস আমি বুঝছি। এনানসিওমার মানে হচ্ছে একটা কাইরাল কেন্দ্র থাকবে, সেটার দর্পণ প্রতিবিম্ব যেটা, সেটাই আমার এনানসিওমার হিসেবে কাজ করবে, সেটার পরস্পরের প্রতি সমপতিত হবে না। ওকে, এরপরে দেখো এনানসিওমারের কথা এখানে বলা আছে, যে দেখো এই যে ল্যাকটিক অ্যাসিডের সমাণু, এটা হচ্ছে আমাদের ডি ল্যাকটিক অ্যাসিড হচ্ছে এরকম, এল ল্যাকটিক অ্যাসিড হচ্ছে এরকম, এটা দর্পণের ভিতর দিয়ে, এটার উপর সমপতিত হবে? উত্তরটা হচ্ছে না, এটার উপরে ফালাতে যাও, সমপতিত হবে না। এখানে বলতেছে দর্পণ প্রতিবিম্ব কিন্তু পরস্পর সমপতিত নয়, কাইরাল কার্বনধারী এরূপ দুটি সমাণু যদি আলোক সক্রিয়তা প্রদর্শন করে, তাহলে সমতলীয় আলোর তলকে সমপরিমাণ বিপরীত দিকে আবর্তন করতে সক্ষম হয়, তাহলে এদেরকে এনানসিওমার বলে, পরস্পর এনানসিওমার বলে। এদেরকে আলোক সক্রিয় এনানসিওমারিজমে বলা হয়। দুটি এনানসিওমার সমাণুর সমতুল বা সমপরিমাণ মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। একসাথে টেনে দিল, তাহলে রেসিমিক মিশ্রণটা আবার কি? আলোক নিষ্ক্রিয় যৌগ একটা হয়। ওকে, দেখো এখানে বলা আছে দুটি অসদৃশ অপ্রতিসম কার্বনযুক্ত ডায়াস্টোরিয়ামারের সংজ্ঞা বলা আছে। ডায়াস্টোরিয়ামারের সংজ্ঞা আমি বলছি, ধরো আমি তোমাকে এমন দিলাম CH3
সি বিআর এইচ সি সিএল এইচ সি ডাবল ও এইচ, এই একটা যৌগ দিলাম, দর্পণ দিলাম এখানে। এটাকে আমি হচ্ছে যে একটু করে দিই। এবার এই যৌগটাকে হচ্ছে আমরা এখানে দিব, তারপরে এটাকে আবার একটা এখানে দিব, এটাকে আবার একটা এখানে দিব। এটাকে নাও, এটাকে একটা এটার একটা ভাগ নিয়ে চলে আসো হচ্ছে এখানে। ওকে, আসো দেখাই। এটা যদি এটা দর্পণ আকারে প্রতিবিম্ব হয় তাহলে এখান থেকে এটা মিশে যাবে, এখানে হয়ে যাবে দুইটাই হাইড্রোজেন, এবং এখান থেকে এটা মিশে হয়ে যাবে হচ্ছে ভাই, এখানে হবে হচ্ছে আমাদের সিএল, এখানে হবে হচ্ছে আমাদের ব্রোমিন। এটার কি হবে বলো তো? এনানসিওমার হবে না? এনানসিওমার, যেহেতু এটা দর্পণ প্রতিবিম্ব এবং হচ্ছে পরস্পরের উপরে সমপতিত হবে না, তাহলে এটার কি হয়ে যাবে? এনানসিওমার হবে। এই যৌগটাকে দেখো আমরা কি করতেছি, এই যৌগটাকে আমরা এমন করতেছি, দেখো ভালো করে দেখো, তুমিও দেখো, বিআর এইচ, তাহলে এখানে আসলে এটার উল্টে কি হয়ে যাবে? বিআরটা বাম দিকে ছিল, বিআর আর এইচ, তাহলে এখানে হচ্ছে যে ঠিক দিকে ছিল, এটা হয়ে যাবে হচ্ছে বিআর এইদিকে ভা, আর এদিকে হয়ে যাবে এইচ, এটা উল্টে যাবে, তাই না? এটা উল্টে যাবে, এটা উল্টে যায় এরকম হবে, এখানে হয়ে যাবে হচ্ছে ভাই সিএল, এখানে হয়ে যাবে হচ্ছে এইচ, এরকম না? এরকম। এরা আবার কি একে অপরের দর্পণ প্রতিবিম্ব এবং সমপতিত হবে না, তার মানে এরা হচ্ছে এনানসিওমার। এখানে আমি জাস্ট কি করছি বলো তো? এখানে কিচ্ছু না, আমি কাইরাল কার্বন দুইটা রেখে দিয়েছি, কাইরাল কার্বন দুইটা। এখানে কাইরাল কার্বন দুইটা কে কে? এই একটা কার্বন কাইরাল কেন্দ্র, এই একটা কার্বনও কাইরাল কেন্দ্র, প্রত্যেকটাতে এই দুইটা। এখন একটা জিনিস লক্ষ্য করো, এটার সাথে এটার সম্পর্কটা হচ্ছে এটা দর্পণ প্রতিবিম্ব, এরা পরস্পর সমপতিত হবে না, এরা কি আসলে এনানসিওমার। এটার সাথে এটার সম্পর্ক হচ্ছে এরা দর্পণ প্রতিবিম্ব, এরা পরস্পর সমপতিত হবে না, এরা কি? এনানসিওমার। ঝামেলাটা হচ্ছে আমি যদি তোমাকে বলি যে ভাই এর সাথে আমার এর সম্পর্কটা কি, অথবা এর সাথে আমার এর সম্পর্কটা কি, এর সাথে এর সম্পর্ক অথবা এর সাথে এর সম্পর্কটাই হচ্ছে আমাদের কি আসলে জানো? ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার, এর সাথে এর সম্পর্কটাই হচ্ছে ডায়াস্টেরিওমার, এর সাথে এর সম্পর্কটাই হচ্ছে আমাদের কি বলতো? ডায়াস্টেরিওমার। কথা কি আমার বুঝছো বাংলা হিসাব? এর সাথে এর সম্পর্কটাই কি? ডায়াস্টেরিওমার। জিজ্ঞাসা করতে পারো কেন? তাহলে এটার প্রপার্টিজ কি বলবো? দেখো, একটা যৌগ যেখানে দুইটা কাইরাল কেন্দ্র আছে, সেটার এই যৌগটার সাথে ডায়াস্টেরিওমার বলতেছি, এটা না এটার দর্পণ প্রতিবিম্ব, না এটার উপরে সমপতিত হবে, বা এটা সমপতিত হবে না, দর্পণ প্রতিবিম্বও নয়, সমপতিতও হবে না, তাহলে তাদেরকে পরস্পরের কি বলবো? ডায়াস্টেরিওমার বলবো। কিন্তু এটার সাথে এটার তুলনা করলে এটাকে এনানসিওমারই বলতে হবে। কেন? কারণ এখানে এরা দর্পণ প্রতিবিম্ব হয়ে যাচ্ছে, একটা কন্ডিশন তো ফিল আপ করছে, সমপতিত হবে না বুঝলাম, বাট দর্পণ প্রতিবিম্ব হচ্ছে। কিন্তু এটার সাথে এটার সম্পর্ক তুমি তুলনা করে দেখো তো, এটা তো এটার দর্পণ প্রতিবিম্বও না, দেখো তো এটার দর্পণ প্রতিবিম্ব কি না, এটা তো এটার দর্পণ প্রতিবিম্বও না, সমপতিত তো হবেই না। তাহলে এই দুইজনকে পরস্পরের বলতে পারি ডায়াস্টেরিওমার। এই কথাই বলা হচ্ছে এখানে, কার্বনযুক্ত দুটি আলোক সক্রিয় যৌগ যদি পরস্পরের দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ না করে, দর্পণ প্রতিবিম্বের মতো আচরণ না করে, এটা কি এটা দর্পণ প্রতিবিম্ব? না, তবে তাদেরকে দর্পণ প্রতিবিম্ব না, সমপতিতও হবে না, তবে তাদেরকে বলা হয় পরস্পরের ডায়াস্টেরিওমার। বুঝা গেছে জিনিসটা? মনে থাকবে। দুটি ডায়াস্টেরিওমারের সমমোলার মিশ্রণ, এই যে দুইটা ডায়াস্টেরিওমারের যদি সমমোলার মিশ্রণ করো, রেসিমিক মিশ্রণ তৈরি করতে পারবে? উত্তরটা হচ্ছে না, কারণ এর ঘূর্ণন আর এর ঘূর্ণন টোটালি ডিফারেন্ট হবে। এনানসিওমারের মিশ্রণ পারবে, এটা যেমন এনানসিওমার না, এদেরটা পারবে সে রেসিমিক মিশ্রণ, এটা কি এনানসিওমার না, সেটা রেসিমিক মিশ্রণ বানাতে পারবে। বুঝছো? এরপরে আসা হচ্ছে মেসোযৌগ। মেসোযৌগ হচ্ছে একটা প্রতিস্থাপক তল থাকবে, মানে একটা কাইরাল কেন্দ্র থাকার পরেও কোন একটা যৌগ আমাদের কি হইতে পারে আসলে? আলোক নিষ্ক্রিয় হইতে পারে। মেসোযৌগ কিন্তু আমাদের আলোক নিষ্ক্রিয়। এই যে এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিডের এই বরাবর যে তলটার কথা চিন্তা করো, এই তলটা কিন্তু কি হচ্ছে জানো? এটা যদি এই দিক বরাবর ঘূর্ণন দেয়, এটাও তাকে বিপরীতভাবে ঘুরাবে, মানে এটা দেখো ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সম্পূর্ণ বিপরীত ঘূর্ণনের মাধ্যমে নিজেই নিজের আসলে আলোক নিষ্ক্রিয়তা বা আলোক সক্রিয়তা আসলে কি করে? আসলে নিষ্ক্রিয় করে দেয়। আলোক সক্রিয়তা নিষ্ক্রিয় করে, নিজেই নিজের আলোক সক্রিয়তা কি করতেছে? নিষ্ক্রিয় করে, নিজেই নিজের আলোক সক্রিয়তা হচ্ছে নিষ্ক্রিয় করে দিচ্ছে। এই যৌগটাকে আমরা বলতেছি কি? রেসিমিক মিশ্রণ, কি মেসোযৌগ। একটা প্রতিস্থাপক তল থাকা লাগবে। দেখো, কোন যৌগের অপ্রতিসম কার্বন পরমাণু থাকা সত্ত্বেও যদি যৌগটির এক অংশ তার অপর অংশকে সমবর্তিত আলোর তলের আবর্তনের মাত্রাকে প্রশমিত করে, এক অংশ এই যে উপরের অংশ নিচের অংশকে প্রশমিত করতেছে, ফলে যৌগটি সামগ্রিকভাবে আলোক নিষ্ক্রিয় হয়, তবে এরূপ যৌগকে মেসোযৌগ বলে। পারবো? সহজ না?
সহজে আসলে এটা যেদিকে ঘোরাচ্ছে এটা তার বিপরীত দিকে ঘোরাচ্ছে। এই যে একটা হচ্ছে যে কি থাকে এখানে সমপতিত তল থাকে, এই তলের উপর ভিত্তি করে যেদিকে ঘোরাচ্ছে সেটা তার বিপরীত দিকে ঘোরাচ্ছে, দ্যাটস ওয়াই এটা কি আসলে হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের মানে একটা মেসোযৌগ। ওকে, আচ্ছা দেখো চলো দেখি কোনটির মেসোফর্ম রয়েছে। অবশ্যই একটা প্রতিসম তল থাকা লাগবে। দেখো তো এটার ক্ষেত্রে একটা প্রতিসম তল দেখতে পাচ্ছি, অন্য কোনো ক্ষেত্রে এই যে এখানে কোনো প্রতিসম তল আছে, এদিক আর এদিক কি সমান না, এদিক আর এদিক কি সমান, সমান না, তাহলে কোনো দিক কি সমান আছে, আর এখানে তো হচ্ছে আলোক সক্রিয় কাইরাল কেন্দ্রই নাই, তার মানে রাইট অ্যান্সারটা কি হচ্ছে সি। দেখো সি, এগুলো কিন্তু বুঝতে হবে। যদি কোনো জৈব যৌগে দুইটি সদৃশ অপ্রতিসম কার্বন থাকে তবে এই যৌগের সম্ভাব্য আলোক সক্রিয় সমাণু কি, এই উত্তর এই জিনিসটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n কি, n হচ্ছে আমাদের কাইরাল কেন্দ্র। কয়টা আছে, দুইটা আছে, তাহলে 2 টু দি পাওয়ার 2 হুইচ মিনস অ্যাকচুয়ালি 2 স্কোয়ার মানে হচ্ছে 4, রাইট অ্যান্সারটা 4। এই একটা যৌগের কয়টি মেসোযৌগ গঠন করা সম্ভব, কয়টি মেসোযৌগ গঠন করা সম্ভব, এই যৌগের মেসোযৌগ গঠন করা কি আদৌ সম্ভব কিনা আমাদেরকে সেটা আগে খুঁজে বের করতে হবে, বুঝছো। এই যৌগের আদৌ মেসোযৌগ তৈরি করা সম্ভব। মেসো মানে কি, আমাদের অবভিয়াসলি একটা প্রতিস্থাপক তল থাকা লাগবে, NH2 C ডাবল বন্ড O NH2। এখানে প্রতিস্থাপক তল কই, কোনো কি আসলে প্রতিসম তল আছে, নাই, তার মানে সম্ভব নয়। রাইট অ্যান্সার কি, সম্ভবই না, কারণ এখানে তো প্রতিসম কোনো তলই নাই, সম্ভব নয়। ওকে, সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করবে, কথা বলা হচ্ছে সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন, একটা অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করবে। কারণ একটা আলোক সক্রিয়তা প্রদর্শন করার জন্য তোমাকে যেই মানে কাজটা চিন্তা করতে হবে সেটা হলো এরকম অনেকটা, তাই না। দেখো সেটা হচ্ছে ভালো করে বুঝো, এখানে কিন্তু কি বলা হয়েছে, অ্যালকেন। আর এই আগের বছর ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে অ্যালকিন বলে দিছিল খালি একটু, আমি দুইটাই দেখাই দিচ্ছি, অ্যালকিন খালি একটু খালি চেঞ্জ করে দিছিল। যদি এটা অ্যালকিন হয়ে যায় তাহলে কি হবে, আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এখানে একটা কাইরাল কার্বন নিয়ে আসা লাগবে। কাইরাল কার্বন নিয়ে আসতে পারলে সেটা আমাদের কি শো করবে, আমাদের কি বলে যে আলোক সক্রিয়তা শো করবে। তো আমি ধরে নাও একটা অ্যালকেন যেহেতু বলতেছে, তার মানে আমি ধরে নিলাম এই কার্বন, এটাকে আমি কাইরাল কার্বন বানাবো বাই হুক অর বাই ক্রুক। সো প্রথমে একটা দিয়ে দাও হাইড্রোজেন অ্যাজ ইউজুয়াল, আর একটা দিয়ে দাও হচ্ছে CH3 গ্রুপ, মিথাইল গ্রুপ। মিথাইল গ্রুপ একটা দিলে আরেকটা কি দিতে হবে তোমাকে, C2H5 দাও, মানে ইথাইল গ্রুপ দাও, কারণ দেয়া তো লাগবে, না দিলে তো আর কি হইলো না। ওকে, আরেকটা ইথাইল দিয়ে দিলা, তাহলে ইথাইল দিলা, মিথাইল দিলা, যেহেতু এটা অ্যালকেন তোমরা অন্য কিছু তো আর দিবা না, অন্য কিছু তো দেওয়া সম্ভব না, অ্যালকেনই দেওয়া লাগবে। আরেকটা কি দিতে হবে তাহলে, এরপরেরটা প্রোপাইল C3H7। তাহলে এখানে টোটালে কয়টা কার্বন হইলো, 1 2, এখানে 2টা, 4টা, আর এখানে কয়টা, 3টা, টোটালে কয়টা হচ্ছে 7টা। কয়টা হচ্ছে 7টা, জিনিসটা বুঝতেছো, ধরতে পারা যাচ্ছে। এটার নাম যদি জিজ্ঞাসা করে কি হবে, এটা এই দিক বরাবর এসে কিন্তু এদিকে নামবে, তার মানে এটা যাবে হচ্ছে, বা আমি এই দিক থেকে যে এদিকে যাবো, এটা তো 4 নাম্বার পারবো, এখানে 3 নাম্বারে পারবো, তাহলে এটার নাম হবে 3 মিথাইল, 3 মিথাইল, এখানে 2 3 আর 3 6, 3 মিথাইল হেক্সেন। এটার নাম দেখো 3 মিথাইল হেক্সেন হবে, এটাই সর্বনিম্ন কার্বন যুক্ত। সেটা কি হচ্ছে আসলে 7টা কার্বন যুক্ত হচ্ছে না, 7টা কার্বন যুক্ত হচ্ছে। এই যে দেখো রাইট অ্যান্সার হচ্ছে আমার 7টা কার্বন। এখন যদি এটা অ্যালকিন বলে দিত, নো ইস্যুস, ডাবল বন্ড থাকলে কি আমাদের আলোক সক্রিয় হতে পারে না, পারে। আমার কাইরাল কেন্দ্র বানানো নিয়ে কথা, এটাকে আমি কাইরাল কেন্দ্র বানাবো। এখন এখানে যদি আমি কাইরাল কেন্দ্র বানাতে চাই, একটা হাইড্রোজেন দাও, একটা হচ্ছে ধরো CH3 গ্রুপ দাও, একটা হচ্ছে C2H5 দাও, C2H5 দিলা, এটার ভিতরে আমি আরেকটা কাইরাল কেন্দ্র লাগাতে চাচ্ছি। কাইরাল কেন্দ্র যদি লাগাতে চাই এটাকে কি বলতে পারি আমরা, CH ডাবল বন্ড CH2 লাগাতে পারি না, পারি, বুঝছো, পাই না এখানে। তাহলে এটা কি আমাদের কাইরাল কেন্দ্র হয়ে যাচ্ছে না, কাইরাল কেন্দ্র, ঠিক আছে না, 4টা, হ্যাঁ ঠিক আছে। তো এই তো হয়ে গেল। তাহলে আমার টোটাল কার্বন সংখ্যা এখানে কত, এটা যদি আমরা নামকরণ করতে চাই আমাদের এদিক দিয়ে যেতে হবে অথবা এদিক দিয়ে যেতে হবে আসলে। তাহলে এদিক দিয়ে যাই 1 2 3, আর এখানে 2টা, 4টা, তার মানে 3 নম্বরে হচ্ছে আমাদের আসলে সরি 1 2 3 আর 2 5টা, 5-এর ভিতরে টোটালে হচ্ছে 6টা, মানে আমার 3 4 আর 2 6টা, 6টা কার্বন থাকলেই আমরা মিনিমাম কি দেখাতে পারি, কাইরাল কেন্দ্র দেখাতে পারি। 6টা অ্যালকিনের জন্য, অ্যালকিন মিনিমাম কয়টা থাকা লাগবে কার্বন, মিনিমাম থাকা লাগবে হচ্ছে 6টা, তাহলে আমরা দেখাতে পারবো একে। ক্লিয়ার, অল ক্লিয়ার। এখন কাহিনী হচ্ছে এটার নাম আমরা কি পড়বো, দেখো এটার নাম পড়বো হচ্ছে আমরা এখানে আমাদের 3 নাম্বার কার্বনে পাইতেছি আমরা হচ্ছে এই মিথাইল গ্রুপে, এটাকে কেন 3 নাম্বার কার্বন বলতেছি, ওয়াই 3 নাম্বার কার্বন কেন বলতেছি, কারণ এই যে আমাদের ফাংশনাল গ্রুপ যেদিক থেকে গেছে, ফাংশনাল গ্রুপ তো ডাবল বন্ড, এটা তো অ্যালকিন, আমাদের টার্গেট হচ্ছে আলোক সক্রিয়তা বা হচ্ছে কাইরাল কার্বনে যাওয়া, বাট জিনিসটা তো অ্যালকিন মানতে হবে। তাহলে 3 নাম্বার কার্বনে পাচ্ছি হচ্ছে আমরা এত, তাহলে 3 মিথাইল
বাকি থাকে কত 5টা কার্বন 3 মিথাইল, তারপরে পেন্ট কত নাম্বারে 1-এ, পেন্ট 1 ইন, ডান। 3 মিথাইল পেন্ট 1 ইন, এটাই আসছিল কিন্তু রিসেন্ট এর ঢাবি কোশ্চেন দেখবা, বা আমরা কোশ্চেন সলভ করাইছি যেখানে এক্সট্রা ক্লাসটার ভিতরে দেখে নিতে পারবা, এই কোশ্চেনই আসছিল। সো অ্যালকেন যদি বলে তাহলে মিনিমাম কার্বন 7, কেমনে হলো সেটাও তোমাকে আশা করি বুঝাইলাম এমনে। আর যদি আমরা অ্যালকিনের কথা চিন্তা করি তাহলে এটা 3 মিথাইল পেন্ট 1 ইন, কয়টা 6টা, কথা ক্লিয়ার, বুঝা গেছে সব, ডান। এই ছিল হচ্ছে আজকের আমাদের লেকচারের মধ্যে। তো সবাই আশা করি বুঝতে পারছো, এবং যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকে আমার তরফ থেকে আর কি থ্যাংক ইউ দেওয়াই আছে, আমি এক্সট্রা আরেকটা থ্যাংক ইউ দিচ্ছি। সো সবাই অনেক অনেক ভালো থাকো। আজকের আর হচ্ছে যে আমরা বেশি দূর আগাবো না, রীতিমতন ডান অ্যান্ড ডাস্টেড। নেক্সট ডে থেকে আমরা আসলে বিক্রিয়া এক্সপোজারগুলো শুরু করব, বিক্রিয়াগুলো আমাদের নেক্সট ডে থেকে শুরু হবে। ভালো মতন পড়াশোনা করো, জৈব রসায়ন থেকে ইনভেস্ট দাও, টাইম ইনভেস্ট দাও, জৈব রসায়ন তোমাকে হচ্ছে দিবেই, যেটা বলতেছিলাম আমি। প্রত্যেকটা কেমিস্ট্রিতে যত মার্ক আছে, ধরো 15 25 মার্ক না, তুমি মিনিমাম এখানে 8+ মার্ক হচ্ছে যে ইনশিওর করতে পারবা জৈব রসায়ন থেকে, 8+ মার্ক। একবার টাইম ইনভেস্ট করো জৈব রসায়নে, অবভিয়াসলি এখান থেকে সে তোমাকে আসলে ফিডব্যাক দিবে, সে তোমাকে আসলে ফিরিয়ে দিবে, ক্লিয়ার? সো নোট করতে থাকো, পড়াশোনা করতে থাকো, দেখা হবে পরবর্তী লেকচারে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।